আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এএলএম বিডিআরের সাবেক ডিজি বা মহাপরিচালক ফজলুর রহমান, এএলএম ফজলুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা কমিশন করা হয়েছিল। সেই কমিশন প্রধান, ওনার ভাষ্য মতে এই কমিশনের 100% রিপোর্ট এখনো তৈরি করা সম্ভব হয়নি, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের বাইরে, তারা কোনো সাক্ষাৎকার এখনো দেন নাই। তবে অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত শেষে ওনাদের কিছু কিছু অংশ ইতিমধ্যে প্রকাশিত হতে শুরু করেছে বিভিন্ন মিডিয়াতে, কিন্তু সরাসরি কমিশন প্রধান হিসাবে ওনার বক্তব্যটা শুনতে পারলে বেশি ভালো হতো। তো এই বক্তব্য 2-10 মিনিটের শুনে খুব একটা ধারণা পাওয়া যাবে না, কমপক্ষে হয়তো 2-10 ঘন্টা শুনলে হয়তো বিস্তারিত পাওয়া যাবে। তবুও কিছুটা ধারণা পাওয়ার জন্য ওনার বক্তব্যগুলো 1-8 ঘন্টা যদি শোনা যেত, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তাহলে হয়তো কিছুটা ধারণা পাওয়া যেত যে আমরা বাংলাদেশিরা আমাদের দেশকে কতটা ভালোবাসি। কিছু মানুষ আছে যারা জীবন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করে দেশপ্রেম জাগ্রত করে। কিছু মানুষ আছে সেটাকে সুবিধা আদায়ের উপলক্ষ বানায় এবং লুটপাট করে। আসলে দেশপ্রেম বা দেশকে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা আমাদের উচ্চ লেভেলের মানুষের মধ্যে কম আছে। সুবিধা আদায়টাই মূলত তাদের মূল উদ্দেশ্য। তো ফজলুর রহমান যে ঘটনাটা ঘটাতে, যে কথাগুলি বলতে চেয়েছে, মূলত সেটা ছিল পদুয়া বা ভারতের পীরদাওয়া বিতর্কিত যে সীমান্ত, সে 2001 সালের 15 তারিখে ভারত তার পীরদাওয়া এলাকায় 0.0 লাইন অতিক্রম করে, শূন্য রেখা অতিক্রম করে একটা ফুটপাথ তাদের রাস্তা বানাতে লেগেছিল। তখন বাংলাদেশ বিডিআর জওয়ানরা সেটাতে বাধা প্রদান করে। এরপরে 16 থেকে 18 এপ্রিল 2001 এই 3 দিন ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই 3 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেরই একটা প্রতিশোধ হিসাবে ভারত এই বাংলাদেশের তার পুতুল সরকারের সময় ঘটনাটা ঘটাইছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে মেঘালয় রাজ্যের যে ওদের ভারতের একটা অংশের নাম হচ্ছে পীরদাওয়া, আর বাংলাদেশের সীমান্তের নাম হচ্ছে পদুয়া। এটা একটা বিতর্কিত এলাকা। 1971 সালে যখন ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সে সময় এখানে একটা সেনাবাহিনীদের, বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র ছিল। সেই প্রশিক্ষণ কেন্দ্রটি পরে ভারত দখল করে নেয়। প্রায় 300 একরের মতো জমি এই ভারত দখল করে নেয় এবং সেখানে তারা বিএসএফ এর চেকপোস্ট বানায়, ক্যাম্প বানায়, বিএসএফ ক্যাম্প। এটা বাংলাদেশ কিছুতেই মেনে নেয়নি। এ নিয়ে বহুবার মিটিং মিছিল হয়েছে, আলোচনা হয়েছে দুই দেশের
বিডিআর এবং বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে অনেকবার পতাকা বৈঠক হয়েছে, কিন্তু এটা চূড়ান্ত সমাধান হয়নি, যার কারণে এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাটা ঘটার মূল কারণ ভারতেই আগে শুরু করেছিল। বিএসএফ এই পীরদাওয়া এলাকায়, যেটা পদুয়া বাংলাদেশের সীমান্ত, সেখানে যে জিরো পয়েন্ট আছে, সেই জিরো পয়েন্টের কাছাকাছি বা জিরো পয়েন্টের উপর দিয়ে একটা রাস্তা বানাতে লেগেছিল, যেটা বাংলাদেশের বিডিআর কর্তৃপক্ষ বাধা দিয়েছিল। সেই সময় বিডিআর প্রধান ছিলেন ALM ফজলুর রহমান স্যার। তো উনি এটা নিষেধ করেছিলেন যে এভাবে বানানো যায় না, এটা এটা জিরো লাইন থেকে যথেষ্ট দূরে হওয়া উচিত এই রাস্তা, কিন্তু ভারত সেই বিষয়টা মানতে চাচ্ছিল না। তো বাংলাদেশ বিডিআর বলছিল তাহলে তো এটা বাংলাদেশের ভূমি অধিগ্রহণ বলে আমরা মনে করব বা জবরদখল মনে করব, কিন্তু তারপরেও তারা এটা মানে নাই। ফলে 15 তারিখে বিডিআর সদস্যরা সেই এলাকাটা ঘিরে রাখে যে না, এখানে আমরা রাস্তা বানাতে দেব না। প্রায় প্রায় 300 সৈন্য নিয়ে বিডিআররা সেখানে অবস্থান করে এবং সেই এলাকাটা ঘিরে রাখে। তখন বিএসএফও তাদের সৈন্য সংখ্যা ওই এলাকায় বাড়াতে লাগে। ফলে বিডিআর এবং বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, বৈঠক শুরু হয়, কিন্তু সমাধান না হয় 16 তারিখে একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং 17 থেকে 18 এপ্রিল ব্যাপক সংঘর্ষ হয়। এতে ভারতের 18 জন বিএসএফ মারা যায়, বাংলাদেশেরও 3 জন শহীদ হন, 5 জন গুরুতর আহত হন, কিন্তু তাদের অনেক সৈন্য মারা গিয়েছিল। এ ব্যাপারে ভারত এটার প্রতিশোধ নেওয়ার জন্য বরাবরই চেষ্টা করেছিল, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা আওয়ামী লীগকে মনে করি ভারতের পুতুল সরকার, কিন্তু সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল এবং বাংলাদেশ বিজিত হয়েছিল। আর পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন এই ফজলুর রহমানকে চাকরির থেকে বহিষ্কার করা হয়। অবাক কাণ্ড যে ভারত বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্টকে গ্রহ করে রাজনীতি করে, তারাই সেই ফজলুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করে। ব্যাপারে দীর্ঘ সময়, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এত লম্বা 1.5 ঘন্টা ধরে অনেকেই শুনতে চায় না, কিন্তু ফজলুর রহমান সাহেবের বক্তব্য এর আগেও আমি বহুবার শুনেছি, যার জন্য আমার ধারণা ছিল হয়তো ওনার আন্ডারে একটা কমিশন হলে আমরা সঠিক রিপোর্ট পাবো। তারপরেও যেহেতু আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ যারা মূল ষড়যন্ত্রের মধ্যে যুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে, তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। তারপরেও একটা ব্যাপক তদন্ত প্রায় 1.5 বছর ধরে চলছে। এর একটা সুন্দর রিপোর্ট অলরেডি আমাদের বিভিন্ন মিডিয়াতে চলে এসেছে। তার ভিডিও লম্বা না করে ওনার বক্তব্যটাই শোনা দরকার। ওনার বক্তব্যগুলো শুনলে বুঝতে পারবেন যে আসলে সেখানে কী ঘটনা ঘটেছিল। চলুন শুনে আসি তার বক্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দ্বিপাক্ষিক আলোচনা বলতে পারেন, এবং আপনারা জানেন যে গত প্রায় 11 মাস ধরে চলমান বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের আসলে তদন্ত থেকে কি বেরিয়ে আসে সেটি জানবার জন্য কোটি কোটি মানুষ দিনক্ষণ গুনছিল। 11 মাস পর সেই তদন্ত প্রতিবেদন বের হয়েছে এবং সেখানে কিছু কিছু বিষয় শুধুমাত্র আমরা জানতে পেরেছি। তাও তদন্ত কমিশনের যারা ছিলেন তারা প্রেস কনফারেন্সে কিছুটা ইঙ্গিত দিয়েছেন 2-1টি বিষয় নিয়ে, কিন্তু পুরো তদন্ত এখনো পর্যন্ত আমরা জানি না। সেটি আসলে কবে কিভাবে জানতে পারবো, জনগণ জানতে পারবে, সে নিয়ে তো প্রশ্ন রয়েছে। আরো অন্যান্য বিষয় রয়েছে, পেছনের অনেক
গল্প রয়েছে, পেছনে অনেক ঘটনা রয়েছে যেসব হয়তো আমরা এখনো জানতে পারিনি। প্রথম জনাব মেজর জেনারেল এল এম ফজলুর রহমান, যিনি এই বিডিআর তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তার জীবনে এই শেষ মুহূর্তে এসেও তিনি ঝুঁকিপূর্ণ আরেকটি কাজ করলেন, যেটি আমরা আমাদের প্রায় সারা বিশ্বেই, কি বলবো, সারা বিশ্বেই তৎকালীন সময় আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ড যখন ঘটেছে, এটি নিয়ে সারা বিশ্বে অনেক তোলপাড় হয়েছে যে এই হত্যাকাণ্ডের পেছনে কি, কারা, কেন এগুলি ঘটিয়েছে, আদৌ সেটি আমরা জানতে পারবো কিনা, এই ধরনের অনেক প্রশ্ন উঠেছিল। আজ আমরা মুখোমুখি হয়েছি জনাব মেজর জেনারেল এল এম ফজলুর রহমানকে। তার তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আসলে কি হয়েছিল, এবং এর আগেও দুটি তদন্ত কমিশন গঠিত হয়েছিল, এরপর তাদের তদন্ত কমিশন আসার নতুনত্ব কি আছে, এইসব নিয়ে আমাদের কথা। জনাব এল এম ফজলুর রহমান, আপনি কেমন আছেন? একটু দয়া করে আনমিউট করবেন, আপনাকে এই প্রথম আপনি আপনার তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশের পর আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন, শুনতে পাচ্ছেন আমাকে স্যার? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম যেটি জানতে চাই এটি হলো যে আমরা যতটুকু জানি যে পিডিআর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল ডাল আর ভাতের দাবিতে। আসলে কি ডাল ভাত ছিল বিষয়টি, নাকি অন্য কিছু? আপনার কাছ থেকে শুনতে চাই সর্বপ্রথম। আপনাকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত দর্শক যারা অধীর আগ্রহে নিশ্চয়ই অপেক্ষা করছেন আমার বক্তব্য শোনার জন্য। স্বভাবতই যেহেতু এই কমিশনের আমি চেয়ারম্যান ছিলাম, আমি কি বলি আপনারা নিশ্চয়ই সেটা জানতে চাইবেন। তো শুরুতেই আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের বর্তমান যে চিফ অ্যাডভাইজার Okay, if there's one AI site builder you need. অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস, তাকে, যিনি আমাদেরকে নিয়োজিত করেছিলেন এই তদন্ত করার জন্য। যদিও এটা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশে এটা হয়েছে রিটের মাধ্যমে, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা বাস্তবায়িত হয়। তিনি পুরো সময়টা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। যখন যেটা আমরা চেয়েছি, দাবি করেছি, তিনি সেটা পূরণ করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যে সচিব আছেন তিনি, সিনিয়র সেক্রেটারি এবং অন্য যারা স্টাফ আছেন তারা নিরলসভাবে আমাদেরকে সাহায্য করেছেন। অফিস থেকে নিয়ে সবকিছু একেবারে আমরা যা চেয়েছি সবকিছু আমরা পেয়েছি। অন্য মন্ত্রণালয়ের যারা ছিলেন তারাও আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই বিজিবিকে, জেনারেল আশরাফ। আমাদেরকে যখন 24 তারিখে এই প্রজ্ঞাপনটা বের হয়, গ্যাজেটটা হয়, তার পরের দিনেই কিন্তু আমরা 5 রাইফেল ব্যাটালিয়ন পিলখানায় তার যে অপারেশন রুম সেটা উনি আমাদেরকে ছেড়ে দেন এবং আমাদের সব রকমের সুযোগ সুবিধা, সার্টিফিক যে সুযোগ সুবিধাগুলো সব তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এটা মানে বলে শেষ করা যাবে না যে কত বড় সহায়তা তিনি আমাদেরকে করেছেন। এটা যদি না হতো, কারণ আমাদের অফিস সেট হতে প্রায় 2 মাসের মতো সময় লেগে গেছে, তাহলে আমরা আরো পিছনে চলে যেতাম। আর 5 রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন ওই সময় কর্নেল রকিব, এবং তার যে স্টাফরা ছিল আমাদেরকে দিন রাত নির্লসভাবে আমাদেরকে সহায়তা করেছেন। যখন যা আমরা চেয়েছি তার চেয়ে বড় বেশি আমাদেরকে দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাপ্রধানকে, জেনারেল ওয়াকার, এবং সেনাবাহিনীর যে সদর দপ্তর, যেখানে যখন যা আমরা চেয়েছি সব আমাদেরকে সরবরাহ করা হয়েছে, এবং সেটাতে সময় বেশি লাগেনি। আমি ধন্যবাদ জানাতে চাই ডিজিএফআই এর যে বর্তমান সেট আপ আছেন, ডিজি আছেন তিনি, তার আগেও স্বল্প সময়ের জন্য আরেকজন ছিলেন। তারা আমাদেরকে সর্বতভাবে সহায়তা করেছেন। পুলিশের যে সদর দপ্তর আছে, হেডকোয়ার্টার আছে, তারা আমাদেরকে সহায়তা করেছেন সর্বতভাবে। তারপরে আনসার ভিডিপি থেকে আমাদের যানবাহনের সহায়তা, অন্য যেসব সহায়তাগুলো আছে সেগুলো আমরা পেয়েছি। মানে আমাদেরকে সচল রাখার জন্য এনএসআই থেকেও আমরা আমাদের কোথাও আসলে অসহযোগিতা পাননি যতটুকু বুঝতে পারছি। জি আমরা পাইনি সার্টিফিক সুবিধা। এগুলো আমরা একটু যোগাযোগে তো ন্যাচারালি এতদিন পরে, 16 বছর পরে একটা
হতে যাচ্ছে এটা। তো এটা সেট আপ করতে একটু সময় আমাদের লেগেছে, কিন্তু আমাদের কাজের ব্যাঘাত ঘটে নেই। এই জন্য যে ডিজিবি আমাদেরকে ওই সহায়তা দিয়েছিলেন বলে আমরা খুব তড়িৎ গতিতে আমাদের কাজ আমরা শুরু করতে পেরেছি। জি। জি। এখন আপনার ওই প্রশ্নে আমি আসি, তার আগে ওই প্রশ্নটা আমার মনে হয় এখন থাক, আমি পরে এটার উত্তর দিব। বরং আমি বলি যে আমরা কিভাবে অগ্রসর হলাম। হুম। দেখেন, আমরা ওখানে বসে 5 রাইফেল ব্যাটালিয়নের অফিসারদের বসে আমরা আমাদের ওই সময় সদস্য ছিল 7 জন, আমি মিলে 6 জন সদস্য, আর আমি এই 7 জন। পরে আমরা একজনকে কোঅপ করি, মেজর ইকবাল। তিনি আমাদের আইটি এক্সপার্ট হিসেবে আমাদের সাথে যোগদান করেন। এই নিয়ে আমরা টোটাল হয়ে যাই 8। তো আমরা বসে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নেই যে আমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাই অল্প দিনের মধ্যে, কারণ তখন তো 3 মাস সময় দিয়েছিল আমাদের, তো অফিস সেট আপ করতে 2 মাস চলে যেত। তো তাড়াতাড়ি যদি আমরা করতে যাই তাহলে 6 মাসের মধ্যে এটা করা সম্ভব। সেটা হলো এই যে আমরা এর আগে যে দুটো তদন্ত আহ, হয়েছে, একটা হলো কোর্ট অফ ইনকোয়ারি আর্মি হেডকোয়ার্টার থেকে, যেটার প্রধান ছিলেন বর্তমান মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর। তিনি এটার প্রধান ছিলেন। সেটা আমরা স্টাডি করলাম। আর আনিসুজ্জামান সেক্রেটারি, ওনার অধীনে একটা হয়েছিল আহ, তদন্ত কমিটি, পরে সেটা তদন্ত কমিশন হয়। তো সেটা পেতে আমাদের প্রায় 3 মাস সময় লেগে গেছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কেন, এই 16 বছরের ব্যাপার, এটা কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে আছে, এটা খুঁজে বের করতে এই সময়টা লেগে গেছে। তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমি ধন্যবাদ জানাই যে সেটা আমরা একেবারে অরিজিনালি পেয়ে যাই আমরা। তো সেটা স্টাডি করে আমরা দেখলাম কতজনকে আমরা ডাকতে পারি, ডাকা উচিত আমাদের এই করার জন্য। তো এটা যদি শর্টকাট আমরা করতাম তাহলে আমরা ওই যারা মনে করেন যে সাক্ষী দিবে, তাদেরকে আমরা চিঠি দিলাম, চিঠি দিয়ে তাদেরকে আমরা আসতে বললাম, তাদের স্টেটমেন্ট লিখে, এবং সেগুলো আমরা স্টাডি করে আমরা আমাদের মতামত সুপারিশ দিতে পারি। তাহলে কিন্তু এটা 6 মাসের মধ্যেই করা সম্ভব ছিল। কিন্তু এটার অসুবিধাটা হলো, তাহলে আমরা এর গভীরে যেতে পারতাম না। কেননা একজন সাক্ষী যখন সাক্ষ্য লিখে নিয়ে আসেন, তিনি এমন কোনো বিষয় অন্তর্ভুক্ত করতে চান না যেটা তাকে প্রশ্নের সম্মুখীন করবে ভবিষ্যতে। তো কাজেই আমরা সিদ্ধান্ত নিলাম যে না, যতই সময় লাগুক আমরা প্রত্যেকটা সাক্ষীকে ডাকবো, তার বক্তব্য তিনি যতক্ষণ আমাদেরকে বলতে চান আমরা কোনো ইন্টারফেয়ার না করে নিরপেক্ষ ভাবে তার বক্তব্য আমরা শুনব। শোনার পরে আমরা সেগুলো নোট করে তাকে আমরা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব তিনি কি বলতে চেয়েছেন এবং কি তিনি জানেন, এবং এটাকে আমরা রেকর্ড করব ভিডিওতে এবং ট্রান্সক্রিপ্ট করে পরে এই বক্তব্যগুলোকে আমরা কাটছাঁট করে তাদের কাছে পাঠাবো, এবং তারা সেগুলো নিজেদের মতো করে কারেক্ট করে আমাদেরকে জমা দেবে। এই অ্যাপ্রোচটা নেওয়াতে আমাদের কিন্তু একটু দেরি হয়ে যায়। কারণটা হলো, কেউ 4 ঘন্টা ধরে বলেছেন, কেউ 8 ঘন্টা বলেছেন, কেউ 2 দিন কথা বলেছেন, কেউ 2-3 ঘন্টার নিচে নয়। তো যখন আমরা ওগুলো ট্রান্সক্রিপ্ট করলাম তখন দেখতেছি যে এক একজনের বক্তব্য কারো 80 পেজ, কারো 70 পেজ, কারো 60 পেজ, কারো 30 পেজ, কারো 40 পেজ হয়ে গেছে, 50 পেজ হয়ে গেছে। এগুলোকে কাটছাট করা, অন্যকে দিয়ে তো এগুলো করা যাবে না। কারণ আমাদের কমিটির সদস্যদের দিয়ে তদন্ত কমিশনের সদস্যরাই কিন্তু অসম্ভব কষ্ট করে দিন রাত খেটে এই ট্রান্সক্রিপ্ট গুলো করা, বক্তব্যগুলোকে কাটছাট করে সেই সাক্ষীদের থেকে সাক্ষ্য নিয়ে। কাজেই আমরা প্রায় 247 জনের মতো সাক্ষী গ্রহণ করছি। আর্মি ছিল প্রায় 130 জন, বাকি এর মধ্যে সিভিলিয়ান আছেন, সাংবাদিক আছেন, বিভিন্ন পুলিশের আছেন, বিজিবির আছেন। তো এগুলো করতে গিয়ে কিন্তু আমাদের এই সময়টা লেগে যায়, এবং আমরা সেগুলো সমস্ত রেকর্ড করেছি। আমাদের কাছে সেই রেকর্ড আছে। ভবিষ্যতে যদি কেউ কোনো চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু সেই রেকর্ড বাজিয়ে শোনা যাবে যে তিনি কি বলেছেন। কাজে এখানে কে কি বলেছেন সেখান থেকে স্কেপ করার কোনো আর কোনো স্কোপ নাই। তো এইভাবে আমরা কিন্তু অগ্রসর হয়েছি। এখন আপনি অন্য প্রশ্ন করতে পারেন। জি, তার মানে আপনি যা যা আপনারা করেছেন এর সবকিছুর ডকুমেন্টও আপনারা রেখেছেন, যে কেউ যদি তাদের বলা কথার থেকে সরে যায় বা আবারও তাদের স্টেটমেন্ট চেঞ্জ করতে চায়, সেগুলো কোনো সুযোগ নেই, কারণ আপনাদের হাতে সব ধরনের ডকুমেন্ট আপনারা রেখেছেন। এখন
যে প্রশ্নটা করতে চাই স্যার, এটা সবচেয়ে বড় প্রশ্ন যে আমরা সেই শুরু থেকেই যখন ঘটনাটি ঘটেছিল এই বিডিআর হত্যাকাণ্ড, তখন শুনেছি যে আসলে এর কারণ হলো ডাল ভাত। যে কারণ হলো বিডিআর সদস্যরা শুধুমাত্র ডাল ভাত নিয়ে দিয়েই তাদের জীবন পার করছে, ভালো কোনো খাবার পায় না। খাবারের জন্য তারা 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, টোটাল 74 জনকে হত্যা করেছে। ব্যাপারটা কি আসলে ওরকম? আমি শুরুটা থেকেই শুরু করতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমার প্রশ্ন অনেক আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি কতক্ষণ আমার ইন্টারভিউ দেবেন? ঘন্টা খানেক তো হবেই। ঘন্টা কেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে এই যদি প্রশ্নটা আপনি ছোট ছোট করে যদি মূল জিস্ট গুলি যদি বলে যান, তাহলে আমি আরো আপনার অনেকগুলি প্রশ্ন এই আপনাকে প্রশ্নটা ইয়ে করতে পারবো। এই প্রশ্নটা থাকে পরে বলবো আমি। কথা হলো যে আচ্ছা। আমরা এই সাক্ষ্য গ্রহণ করতে গিয়ে কি অসুবিধা ফেস করলাম। আমাদের প্রথম হুম অসুবিধা হলো এই যে জুলাই অভ্যুত্থান হলো, বিপ্লব হলো। হুম এই বিপ্লবে আওয়ামী লীগের কিন্তু বড় বড় নেতা যারা হুম আমাদের সাক্ষ্য তালিকায় একবারে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ, এরা সবাই হুম দেশের বাইরে চলে গেছে। ম্যাক্সিমাম হুম ভারতে, অন্য অন্য দেশেও আছে। এদের সাক্ষী আমরা কিভাবে গ্রহণ করব, সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আমাদের। হুম আমাদের অনেক জেনারেল, যেমন ডিজি, যেমন আমার চিফ অফ আর্মি স্টাফ নিজেই জেনারেল মঈন, তিনি হুম দেশের বাইরে। ডিজিএফআই দেশের বাইরে। অন্য অনেক জেনারেল এবং ব্রিগেডিয়ার, অন্য অন্য র্যাঙ্কের অফিসার, মেজর, ক্যাপ্টেন, এরা হুম সব হুম, কিন্তু দেশের বাইরে। তো এদের জি। সাক্ষ্য গ্রহণটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমরা এদেরকে অনলাইনে, বিদেশে যারা আছেন আর্মি হুম অফিসার, যারা জেনারেল থেকে নিয়ে একবার ক্যাপ্টেন পর্যন্ত, আমরা সবার সাক্ষ্য নিতে সক্ষম হয়েছি। আমরা আচ্ছা। আপনার এই মিনিস্ট্রিগুলোতে যোগাযোগ করলাম, বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে অন্য অন্য মন্ত্রীরা ছিলেন, যাদের নাম আমরা পেয়েছি, খুব ইনভলভ ছিলেন, যেমন তাপস, নানক, মির্জা আজম, তারপরে ফজল করিম সেলিম, কামাল। এ- এই এদেরকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করলাম। পরে আমরা দুইজনের সাক্ষ্য নিতে সক্ষম হয়েছি, সেটা হলো মির্জা আজম আর হলো নানক। আর বাকিগুলো জি আমরা সাক্ষ্য পাইনি। তারপরে এইদিকে আপনার ওই যে আহ, আহ, কাহার এখন যিনি ইনভেস্টিগেশন করেছিলেন, তিনিও জি। বাইরে চলে গেছেন, তারটাও আমরা নিতে পেরেছি আর কি। তো হুম এইরকম এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে আমরা অগ্রসর হয়েছি। এবং আরেকটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা ফেস করলাম, সেটা হলো যে কোনো এই আলামত নাই, সব ধ্বংস হয়ে গেছে। কোনো আলামত নাই, সব হুম ধ্বংস হয়ে গেছে। আমরা মুভ করতে শুরু করলাম ডিজিটালি। ডিজিটালি মুভটা হলো যে এই ডকুমেন্ট গুলো কোথায় পাওয়া যাবে। যেমন মনে করেন যে একজনের টেলিফোন ভারত থেকে এসছে, সিঙ্গাপুর থেকে এসছে, তো ওগুলো আমরা যখন হুম টেলিফোন কোম্পানিগুলোকে লিখলাম, তারা 1 মাস পরে, 2 মাস পরে উত্তর দিচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই। তখন আমরা বললাম কারা কারা ওই সময় ছিল, চাকরি করেছে, তাদেরকে আপনারা নামগুলো দেন। এই লোকগুলোকে খুঁজে বের করে কিন্তু আমরা নিয়ে এসে তাদের সাক্ষ্য গ্রহণ করেছি। সেখানে কিন্তু যথেষ্ট সময় লেগে গেছে আমাদের। এবং ওদেরকে হুম যদি আমরা না ডাকি, তাহলে তো ওই 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 যে কলগুলো যে আসছে, তা তো হিললে আমরা করতে পারছি না। হুম, এটা করা যাচ্ছে না। যেমন আমরা এই যে আনিসুজ্জামান সাহেবের স্টেট, এটা ইনকোয়ারি রিপোর্টটা পড়তে 3 মাস সময় লেগে গেছে। কেন ওটা আচ্ছা। না পড়া পর্যন্ত তো আমরা অগ্রসর হতে পারবো না। তো হুম এইগুলো আমরা পড়লাম, পড়ে আমি আপনার উত্তরগুলো আগে, আপনি প্রশ্ন করার আগে উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। জি আমরা জি। যখন আর্মির কোড অফ ইনকোয়ারিটা পড়লাম, সেখানে আমরা দেখলাম যে তারা খুবই ভালো কাজ করেছে, যে তথ্যগুলোকে তারা খুবই ভালোভাবে তুলে নিয়ে এসেছে। কেন ওই সময় সবগুলো হাতের কাছে ছিল, বিডিআর সোলজার বলেন, অন্য অন্যরা বলেন, সবাই। কিন্তু যখন তারা ওই আপনার উদ্ঘাটিত তথ্যের উপরে যখন মতামত দিতে গিয়েছে, তখন কিন্তু তালগোল পাকিয়ে ফেলেছে। যেমন কোনো পলিটিশিয়ানকে তারা ডাকতে পারেনি, তারা স্টেটমেন্ট দেয়নি। হুম অন্য অন্য ডিজিএফআর থেকেও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে। এবং এক ধরনের এই আপনার কম্প্রোমাইজ হয়েছে আপনার এই রিকমেন্ডেশন গুলো। এবং সবখানেই হুম বলা হয়েছে যে ফার্দার ইনকোয়ারি নিডেড, মানে আরো তদন্ত দরকার, আরো তদন্ত দরকার, আরো তদন্ত দরকার। এবং শেষের দিকে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে এগুলোকে শেষ করা হয়েছে। তো সেখান থেকে আমরা কোনো কিছু বের করতে পারিনি। তারপরে আসেন আপনি আনিসুজ্জামান সাহেবের তদন্তে। সেখানেও কিন্তু আশ্চর্য হই যে তদন্তে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তাদের কারো সাক্ষ্য নেওয়া হয়। আমাদেরকে এমনও সাক্ষী আমরা যাদেরকে দেখেছি, বলছে যে আমি সাক্ষী দেইনি ওখানে, কিন্তু আমার স্টেটমেন্ট ওখানে ইনক্লুড করা হয়েছে। এটা কিভাবে হলো আমি জানি না। এরকম একটা কমিশন গঠন করে তদন্ত হলো, কিন্তু সেখানে কোনো সাক্ষীর স্বাক্ষর নাই।
এবং এইভাবে একইভাবে দায় সারা গোছের একটা দায় সারা, একেবারে দায় সারা গোছের তদন্ত করে এই আরো ইনকোয়ারি দরকার, আরো ইনকোয়ারি দরকার, এইভাবে করে এক ধরনের জঙ্গিবাদের বিষয়গুলোকে অবতারণা করে তারা এই কাজটা করেছেন, যেটা কোনো পলিটিশিয়ানকে ডাকা হয়নি, ডিজিএফ এর লোককে ডাকা হয়নি, গুরুত্বপূর্ণ যেসব সাক্ষী সেই সাক্ষীগুলোকে ডাকা হয়নি। তো এইভাবে কিন্তু এই কাজটা হয়েছে। জি, আমি কেন বললাম স্যার, কারণ হলো তাদের যে তদন্তগুলি করা হয়েছে, দুটি কমিশন করা হয়েছিল, সেখানে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাও তিনি একটা কমিশনে ছিলেন। সেখানে যে বিষয়ের উপরে ভিত্তি করে কমিশন তদন্ত করেছে সেটি হলো ডাল আর ভাতের উপরে। কিন্তু আপনার তদন্তটা সম্পূর্ণ ভিন্ন রূপে আপনি শুরু করেছেন। আপনি শুরু করেছেন যে আসলে কি কারণ, আপনাদের তো নির্দেশনায় ছিল যে আপনারা কারণ খুঁজে বের করবেন, সম্পৃক্ত যারা ছিল তাদেরকে খুঁজে, মানে পূর্ণাঙ্গভাবে যারা সম্পৃক্ত ছিল এবং এই ঘটনাগুলোর কারণ মূলত আসলে কি ছিল এগুলি বের করা ছিল আপনাদের মেইন যে মোটো বলুন আর আপনাদের ইয়ে বলুন। তো সেখানে আপনাদের উদ্দেশ্য আর তাদের উদ্দেশ্য অনেক ব্যবধান রয়েছে, কারণ আগের সরকার তো তাদেরকে একটা উদ্দেশ্য ধরিয়েই দিয়েছে যে এই উদ্দেশ্যের উপরে তোমরা শুধুমাত্র বের করবে ঘটনাগুলো কি হয়েছে। তা আপনাদেরকে তো সবকিছুই আপনাদের হাতে ছেড়ে দেওয়া আছে, যে কারণে আপনারা স্বাধীনভাবে নিজেদেরকে পরিচালিত করতে পেরেছেন। এখন আমি কয়েকটি বিষয় স্যার, আপনার ইতিমধ্যে যে প্রেস কনফারেন্সে আপনারা কয়েকটি বিষয়কে, সব বিষয় আপনারা প্রকাশ না করলেও কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন যে এখানে কারা জড়িত। বিশেষ করে ভারতের কথা আপনি বলেছেন, আপনারা বলেছেন যে ভারতের এখানে জড়িত থাকার এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। আর পাশাপাশি আপনি আরো কিছু কিছু মানুষের নাম এখানে জড়িয়ে দিয়েছেন, যেমন বর্তমান পুলিশ প্রধান যিনি রয়েছেন আমাদের, বর্তমান পুলিশ প্রধান, তার কথা বলেছেন আপনি। আপনারা কিছুটা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন। এই বিষয়গুলোকে একটু স্পষ্ট হতে চাই যে যিনি কমিশনে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এখনো পর্যন্ত বহাল তবিয়ত রয়েছেন এবং তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তো আবার আপনাদের তন্ত্রের মধ্যে তার সম্পৃক্ততার কথাও সেখানে শুনতে আপনারা কিছুটা বলার চেষ্টা করেছেন। এই বিষয়গুলোকে একটু মানুষ স্পষ্ট হতে চায় বিষয়গুলো নিয়ে। জি জি, আপনাকে আমি বলি, এই যে আপনি বলছেন যে ডাল ভাতের কথাটা আপনি দুই তিনবার আমাকে জিজ্ঞেস করেছেন। দেখেন, ডাল ভাতের কারণেই যদি এই হত্যা হতো, অফিসারদের হত্যা হতো, তাহলে এ, যারা তাদের দাবি পূরণ করবে তাদেরকেই তো তারা মেরে ফেলবে। আপনি জিনিসটা চিন্তা করেন যে ডিজি তাদের যে পাওনা, টাকা পাওনা, যে পিএ দিয়ে গুলো, তারপরে কিছু রেমুনারেশন, এই টাকাগুলো যিনি দিবেন তাকেই তো তারা মেরে ফেললো প্রথমে। তাহলে উদ্দেশ্য তো সেটা নয়, ডাল ভাত নয়। হ্যাঁ, ডাল ভাত কর্মসূচি থাকার কারণে, যেটা তাদের ক্লাসিক্যাল জব নয়, ক্লাসিক্যাল যে জবটা ক্লাসিক জব নয়, তো তারপরও সেটা তারা করেছেন। যাই হোক, সরকার মনে করেছে যে এটা দেশের জন্য হবে, কিন্তু এটা করতে দেওয়া কিন্তু উচিত হয়নি। ওই সময় যিনি ডিজি ছিলেন, জেনারেল শাকিল, তার এটা কিন্তু সরকারকে বোঝানো উচিত ছিল যে এটা আমাদের ধ্রুপদী কাজ নয়, আমাদের ক্লাসিক্যাল কাজ নয়। এটা করতে গেলে কি কি অসুবিধাগুলো হবে, যেমন অসুবিধা হয়েছে ছুটি ছুটি দেওয়া যায়নি, তারপরে আপনার ওই যে ওয়েলফেয়ারে ঘাটতি হয়েছে, তারপরে আপনার টাকা পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে, তারপরে ধরেন আপনার এই যে আপনি দেখবেন যখন একটা আপনি ওজন ওজন করেন, তো ওজনে কিন্তু কম বেশি হয়, আপনি তো কম দিতে পারবেন না। তো যখন এক বস্তা চাল আসে, তখন হয়তো ওইটা ভেজা চাল ছিল বা ময়েশ্চার ছিল চালের মধ্যে, আস্তে আস্তে ওটা শুকিয়ে গেছে। এখন 40 কেজিতে হয়ে গেছে হয়তো 38 কেজি। এই যে 2 কেজির কি হয়, তারপর ওজন করতে দিতে গিয়েও কিন্তু আরো হয়তো 1-2 কেজি বেশি চলে গেছে। তো এই 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 যে ঘাটতিগুলো, এগুলো সৈনিকদের ঘাড়ের উপর দিয়ে দেওয়া হয়। তো সেটা একটা কারণ ছিল, একটা অসন্তোষ ছিল, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এই দাবি, তাদের যে দাবি ছিল যে টাকা পয়সা তারা পায়নি, চিকিৎসাটা পায়নি, তো এগুলো পাওয়ার ক্ষেত্রে যিনি মূল ব্যক্তি, যিনি এটা তাদেরকে দেবেন, তাকেই তো তারা প্রথমে মেরে ফেললো, এবং জীবনের রিস্ক নিয়ে। যারা বলছে যে আমরা এই দাবিগুলো পূরণ করতে চাই, তাহলে তারা মরতে যাবে কেন? তারা তো হত্যা করে, নরহত্যা করে তো তারা নিজেরই মৃত্যুর মুখোমুখি হলো, তাই নয় কি? আপনি চিন্তা করে দেখেন। তো তাহলে এটার কোনো যুক্তিতেই এটা টেকে না যে ডাল ভাতের জন্য অফিসারদেরকে মারা হয়েছে। বিকজ আপনি নিজের জীবন বিপন্ন করে কি আপনি ওই টাকার পিছনে যাবেন? তো কাজে এই দাবি তো থোপে টেকে না। তো এদের যে বিষয়টা, সেটা তো আপনি যৌক্তিকভাবে নিজে বিশ্লেষণ করে পাচ্ছেন, কিন্তু আপনার তদন্তে আসলে কি বেরিয়ে এসেছে?
তদন্তে তো এগুলো নিয়েই বেরিয়ে আসছে। আমি তো তদন্তের বাইরে কোনো কথা আপনাকে বলবো না, আমার নিজের জি। ব্যক্তিগত বিষয়ে আমি বলবো না। এবং তদন্ত করতে গিয়ে আমার ভিতরে যে আমার মাইন্ড যেভাবে গঠিত হয়েছে, আমি কিন্তু সেটার উপর ভিত্তি করে আপনাকে বলবো, এর বাইরে কিন্তু আমি বলতে যাবো না। জি। যেমন আপনি বললেন যে একেবারে আহ, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা হলো যে যে মামলাগুলো চলমান কোর্টে, সাবজুডিস, সেগুলোর ব্যাপারে আমরা কোনো কিছু বলতে বা করতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হলো যে আলামত কে ধ্বংস করেছে, এর প্রকৃতি কি, আসলে এটা কেন এটা হলো, এটা কি আসলে বিদ্রোহ ছিল, এটাকে দমন করা সম্ভব ছিল, এক্স্যাক্টলি। দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে জড়িত কিনা, দেশি হলে তারা কারা, বিদেশি হলে কারা, এমন সব বিষয়, আরো অনেক বিষয় আছে যেগুলো লুপ হোলস আছে, গ্রে এরিয়া আছে, সেগুলো এখানে এই বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে শুধু এইটা। তো সেগুলো জি। না আমরা দেখতে গিয়ে দেখলাম যে এখানে আহ, আহ, শুরু কবে থেকে এটা আপনি হয়তো মনে করতে পারেন যে এই যে বিডিএর বিদ্রোহের যে ষড়যন্ত্র, এটা শুরু কবে। এটা 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 যদি শুরু আপনি ধরেন, আমি বলি এটা শুরু করে 2002 সালে। সেটা হলো 2002 সালে। যে 2002 সালে কিভাবে, 2001 সালে পদুয়া রৌমারীর যুদ্ধ হয়। পদুয়া রৌমারী আপনি জানেন, এটা দেশবাসী জানে, পদুয়া রৌমারীর যুদ্ধ, আমি এটা এক্সপ্লেন আপনি করবো। তখন বিডিআর প্রধান ছিলেন। আমি তখন বিডিআর প্রধান ছিলাম, কিন্তু আমার অসুবিধাটা হলো এটা লিখতে গিয়ে আমি যখন আমার কমিশনের সদস্যের সঙ্গে কথা বললাম, তখন তারা আমাকে এই সাজেস্ট করলো যে স্যার আপনার নাম পর্যন্ত আমরা দেবো না, দিলে একটা পাবলিকের ধারণা হবে যে আপনি নিজের কথা বলতে চাই। তো এই জন্য হুম। আমার নামও ওখানে নাই, তৎকালীন ডিজিবিডিআর বলা হয়। তো ওই সময় বিএনপি ক্ষমতা, তো বিএনপি ক্ষমতায় যেহেতু 2001 সালে আসলো, তো ওই 2002 সাল পর্যন্ত 1 বছর আহ, ভারতের সঙ্গে ডিজি বিএসএফ এবং ডিজি বিডিআর লেভেলের কোনো কনফারেন্স কিন্তু হয়নি। এটা ভারতেই রেস্ট্রিক্ট করেছিল যে জেনারেল ফজলুর রহমানকে আর্মি থেকে বের না করা পর্যন্ত এই কনফারেন্স হবে না। এবং 2002 সালের 17ই মার্চ আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয় চাকরি থেকে। এবং তারপরে ডিজি লেভেলের কনফারেন্সটা হয়। আমার ধারণা এটা যে আমি থাকা অবস্থায় আর্মিতে ভারত সাহস করেনি এই ষড়যন্ত্র শুরু করে, আমি থাকলে হয়তো এটা হতো না। তো আমাকে বের করেই তারপরে ষড়যন্ত্রের শুরু, এবং অ্যাক্টিভলি তারা শুরু করে এটা 2008 সাল থেকে। তো এখন তার কথা মানে হলো আপনি যে বোঝাতে যাচ্ছেন আপনার ওই ঘটনারই প্রতিশোধ হিসাবে কি এটা ঘটানো হয়েছে? জি, এটা প্রতিশোধ ঘটনা হয়েছে। এখানে আমরা সাক্ষ্য পেয়েছি যে নীরাজ শ্রীবাস্তব ওই সময় একজন কর্মকর্তা ছিলেন ইন্ডিয়ান এম্বাসিতে 2008 সালের দিকে, এবং হুম। তিনি বলেছেন যে আমরা রিভেঞ্জ অফ পদুয়া অ্যান্ড রৌমারী, পদুয়া কার্নেস, পদুয়াতে যে হত্যাযজ্ঞ হয়েছে বা হয়েছে, সেটার আমরা প্রতিশোধ নেব, উইল নট গো আনপানিশ। এটা সাক্ষী আমাদের কাছে আছে। হুম। তারপরে আপনার এই আহ, ওরা যে ট্রুপস ডিপ্লয় করেছিল আপনার বিডিআর বিদ্রোহ যখন সংগঠিত হয়, সে সম্বন্ধে আমাদের সাক্ষ্য আছে। জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে যদি তিনি কুলখানায় পিলখানায় হস্তক্ষেপ করতেন, তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশে এসে ঢুকতো এবং তারা আর 71-এর মতো ফিরে যেত, এই কথাগুলো। তারপর অবিনাশ পালিওয়াল তার বইয়ে এই এই বিষয়টাকে প্রতিধ্বনিত করেছেন যে থ্রেট ওয়াজ রিয়েল, যে যে ইন্ডিয়া যে থ্রেট দিয়েছিল এই থ্রেটটা রিয়েল ছিল। তারা আরো ইন্টারনেটে অনেক লেখা তাদের আছে। এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো যে আহ, 24শে ফেব্রুয়ারি 2009, এটা তো 2009-এর 25 এবং 26 এই 2 দিনে তো ওখানে হয় ফেব্রুয়ারি। তো 2009 সালের 24 থেকে 27শে ফেব্রুয়ারি এই সময়টাতে আমরা ইমিগ্রেশন থেকে জানতে চেয়েছিলাম, আমাদের কমিশন থেকে, যে কত ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশ থেকে বহির্গমনে গেছে, বের হয়ে গেছে। তো একটা রিপোর্টে আমরা পেলাম যে আহ, মানে আপনার ওই সময় যে ভারতের প্রায় 827 জন লোক আহ, বহির্গমনের মানে বাংলাদেশে এসছে, কিন্তু আপনার 65 জনের বহির্গমনের কোনো তথ্য নেই। মানে আচ্ছা। 827 জন এসছে, তার মধ্যে 65 জন বের হয়ে যায়নি। মানে এটা আপনি বিমান বন্দর দিয়ে যারা এসছে তাদেরটা এসে পড়ছেন, এমন কি হতে পারে কিনা তারা বিমানে করে এসছে কিন্তু গেছে অন্য অন্য উপায়? সেটাই তো কথা, কেন বিমানে এসছে হুম। সে বিমানেই যাবে, অন্য দিকে তো যাওয়ার কথা নয়। তারপরে আরেকটাতে রিপোর্ট আমরা পেলাম ইমিগ্রেশন থেকে, রিপেন্ট রিপোর্ট আমাদের কাছে ডকুমেন্ট আছে, যে হুম।
1221 জন আপনার বহির্গমনের তথ্য আছে, তার মধ্যে 57 জনের আগমনের তথ্য নেই। 57 জন কিভাবে হুম, এসছে বাংলাদেশে, মানে হুম, 1221 জন গেছে বের হয়ে গেছে, কিন্তু এর হুম। মধ্যে 57 জনের আগমনের কোনো তথ্য নাই। ও, উই হ্যাভ এ ডকুমেন্ট, তাদের পাসপোর্ট নাম্বার, তাদের নাম, ডেট অফ এন্ট্রি, এভরিথিং ইজ দেয়ার, আমাদের কাছে সবগুলো আছে। আপনি মানে ল্যান্ড বর্ডার সেখানেও চেক করেছেন? জি জি জি, সব দিকেই চেক করা হয়েছে, বহির্গমনের আচ্ছা। নোটিশ নাই। এখন আমরা পুলিশকে বলেছি যে এদেরকে খুঁজে দেখো কোথায় আছে এরা, এখনো আছে নাকি কি নাকি বাংলাদেশে। আহ, তো এই এই ধরনের অনেক ডকুমেন্ট, অনেক, আমি এখানে তো সামান্য কিছু উল্লেখ করলাম, এরকম অনেক ওই ডকুমেন্ট। আগমনটা স্যার যেটা আপনি মানে এখানে অসঙ্গতি পাচ্ছেন, তাদের আগমনটা কয় তারিখ ছিল? তাহলে 25-26 তো এই ঘটনাটা ঘটেছিল, আর তাদের আগমনটা মানে কতদিন আগে ছিল? 24 থেকে 27 তারিখের মধ্যে, 24 আচ্ছা। থেকে 27, মানে 25-26 এই দুদিন তো ওখানে কার্নাইজ হলো, হত্যাযজ্ঞ হলো, হুম, বিদ্রোহ হলো। তো এই হুম। 24 থেকে 27 পর্যন্ত আমরা জানতে চেয়েছিলাম, যে একটা ছোট সময় দিয়েছে, অল্প সময়, 24, 25, 26, 27, 4 দিন, এই 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 সময়টাতে আপনার তারা এটা আমাদেরকে জানিয়েছে। এখন সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে যদি আহ, এই বিডিআর হত্যার যে 57 জন অফিসার যখন একটা দেশের আর্মির 2 দিনে নিহত হয়, সে দেশের স্বাধীনতা তো থাকে না, সার্বভৌমত্ব থাকে না, আর্মি দুর্বল হয়েছে, দেশ অস্থিতিশীল হয়েছে, বিডিআর ধ্বংস হয়ে গেছে। তো এটাতে বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি হুম। ভারত, অন্য আর তো কেউ নয়। এবং আমি যদিও আমার নাম ওখানে বলা হয়নি, এটা যারা রিভিউ করবেন এই রিপোর্টগুলো তারা দেখবেন ওখানে যে ওই সময় ডিজিবিডিআর কে কেন বের করে দেওয়া হলো আর্মি থেকে। এবং আমাকে এখন পর্যন্ত, আমরা লিখেছি, চিঠি লিখেছি আর্মি হেডকোয়ার্টারকে, অন্য জায়গায়, কেউ বলতে পারে নাই জেনারেল ফজলুর রহমানকে কেন বের করে দেওয়া হয়েছে, কারণ কি, কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেনা সদরও আমাদেরকে জানায়নি কেন আমাকে বের করা হয়েছে। তাহলে এটা এটা কি ইন্ডিকেট করে, যে কোথা থেকে একটা চাপ ছিল বিএনপি সরকারের উপরে যে তাকে বের করতে হবে, এবং সেটাই ঘটেছে। এখানে আপনি শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী মাত্র মানে আপনার সেই 1/11-র পর শেখ হাসিনা ক্ষমতায় গেছে, এর 2 মাস পরে এই ঘটনাটি ঘটালো। এর মধ্যে আপনারা সেখানে ইঙ্গিত করেছেন যে শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিল। সেই নির্দেশনাটাকে আপনারা কিভাবে এখানে ইয়ে করতে পারলেন? দেখেন ওই আহ, ওখানে আহ, একটা দীর্ঘ সময় ধরে, কেন আমার তো উচিত হবে না জিনিসগুলোকে রিভিল করা, যেহেতু আমরা সরকারের কাছে এটা সাবমিট করেছি। তো এটাও একটা আপনাদের একটা, প্রশ্ন, মানে আপনারা উচিত হবে না রিভিল করা, এটা কেন বলছেন? কারণ হলো আপনি তো তদন্ত করেছেন, আর জি সেই তদন্তটা স্বাধীন, একটা জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নামে করেছেন। আর এটা সরকারি টাকা খরচ করে আপনাদেরকে সরকার নিয়োগ দিয়েছে। না না না, সেটি এটা জনগণের টাকায় এবং জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে আপনাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। না না না, আপনারা কেন এটা এটাকে প্রকাশ করবেন না? কারণ তো আমাদের ভয়ের জায়গা থেকে একটু যদি বলি, জনাব এল এম ফজলুর রহমান, এর আগে যে দুটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, সেগুলো আমরা খুব ভালোভাবে যে জানতে পেরেছি তা না। এবং সেখানে যতটুকু জেনেছি যে আসলে এটাকে ডাল আর ভাতের মধ্যেই রাখা হয়েছে। এবং ওই তদন্ত কমিশনের তদন্তের উপর ভিত্তি করে এখন পর্যন্ত মামলাগুলি অ্যাপিল বিভাগে রয়েছে। এক মামলায় দুইটা, একই ঘটনায় 2 মামলা তো হতে পারে না। এখন আপনাদের এই তদন্ত রিপোর্ট আদতে প্রকাশ পাবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে এই সরকার আমলে, অন্তত আপনি কি আচ্ছা বলেন? শোনেন, আপনাকে আপনাকে আমরা বলি, আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছি এবার। এর হুম, আগে যে দুটো তদন্ত হয়েছে সেখানে ক্লাসিফিকেশন করা, সিকিউরিটি ক্লাসিফিকেশন করা হয়েছে গোপনীয়, সিক্রেট। এই সিক্রেট মানে এটা প্রকাশ হবে না, হুম, মানে সিক্রেট আর্মিটা তো ছিল এবং ওটা তো। আমরা এটাকে আনক্লাস করেছি, কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেইনি। হুম, এবং সরকারকে আমরা চিঠি লিখেছি যে এটা জনসম্মুখে প্রকাশ করার জন্য, এবং সেটা হুম, স্টেটমেন্ট গুলো বাদ দিয়ে, কেননা হুম, একজনের স্টেটমেন্টে আরেকজনের নাম আসছে, সেই নাম ধরে আমরা আরেকজনকে ডেকেছি, তার স্টেটমেন্টে আরেকজনের নাম আসছে, তার নাম ধরে আমরা হুম, আরেকজনকে ডেকেছি। কাজে এটা শত্রুতার সৃষ্টি হবে যদি এটা স্টেটমেন্ট গুলোকে আউট করা হুম। হয়। এই জন্য আমরা বলছি যে না, সাক্ষীর সাক্ষ্যকে গোপনে রেখে যে আমরা যে হুম। তথ্যগুলো বের করেছি, আপনার উদ্ঘাটন করেছি, ফাইন্ডিংস গুলি শুধু প্রকাশ ফাইন্ডিংস গুলো, করবেন, ফাইন্ডিংস। মতামত গুলো, সুপারিশ গুলো, এগুলোকে হুম, পাবলিক করে দেওয়ার জন্য। এবং আমি ফেসবুকে দেখলাম যে প্রধান উপদেষ্টা সদয় হয়েছেন যে এটাকে নাকি পাবলিক করে দেওয়া হবে। তো হুম, এখন এটা তো
এক একটা মানে ভলিউম 200 পৃষ্ঠার উপরে একটা এরকম 6টা আছে। তো এগুলো স্টাডি করতে তো সময় লাগবে। এবং আমি আপনার মাধ্যমে সরকারকে একটা অনুরোধ করতে চাই, এইটা যখন রিভিউ করা হচ্ছে, কেন আমরা সাবমিট করে দিয়ে দিয়েছি 30 তারিখে, একটা এক্সপার্ট টিম গঠন করার জন্য, একটা এক্সপার্ট টিম, এটা সরকারের দৃষ্টি আকর্ষণ আমি করছি আপনার মাধ্যমে। এটা সরকারকে আমরা অনুরোধ করতে চাই, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং চিফ অ্যাডভাইজারের সেক্রেটারিয়েট যারা আছেন, যে একটা টিম অফ এক্সপার্ট, আইনজ্ঞ, তার মধ্যে প্রশাসনের, তারপরে সেনাবাহিনীর, আমাদের কমিশনের কাউকে হয়তো ওখানে নিয়োজিত করতে পারেন। যেমন আপনার জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার আছেন, খুবই এফিসিয়েন্ট অফিসার এবং খুবই আস্থাভাজন। আরো আছেন আমাদের সচিব একজন আছেন, আলাউদ্দিন আল আজাদ, তারপরে পুলিশের এডিশনাল আইজি আছেন ডক্টর আকবর সাহেব। তো এদেরকেও কমিটিতে অন্তর্ভুক্ত করে একটা এক্সপার্ট কমিটি গঠন করে ইন ডিটেইল এটাকে স্টাডি করার জন্য। কেন কেন স্টাডি করা দরকার? বিকজ আমরা এই 11 মাসে যাদেরকে আমরা এক একজনের বিরুদ্ধে 3টা 4টা 2টার নিচে নয় সাক্ষী পেয়েছি, তাদেরকে আমরা কিন্তু সুপারিশ করেছি আইনের আওতায় আনার জন্য, এবং তাদের অপরাধগুলোকে আমরা চিহ্নিত করেছি। আমরা তো আর সাক্ষী বলতে পারবো না যে কাকে কি শাস্তি দিতে হবে। অপরাধগুলো চিহ্নিত করেছি যে এই অপরাধে তিনি অপরাধী, এবং প্রচলিত আইনে তাকে বিচার করার জন্য। তো এখানে অনেকের বিষয়ে আমরা ফাইন্ডিংসে তাদের নাম আমরা পেয়েছি, কিন্তু সাক্ষ্য গ্রহণ করার সময় আমরা পাইনি, কারণ সাক্ষ্য গ্রহণ করতে গেলে অনেক সময় লাগতো। তো এই ফাইন্ডিংস গুলোতে যাদের নাম আছে তাদেরকে কি বিচারের আওতায় আনা হবে কি হবে না, এই বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণের দরকার আছে। কেন বলছি আমি আপনাকে বলি, এটা আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে। আমি পুরো দর্শক শ্রোতা যারা আছেন, দেশবাসীর কাছে আমি এটা উপস্থাপন করতে চাই। সেটা হলো, আমি যখন ওখানে গিয়ে বসলাম তদন্ত করার জন্য, তখন একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে পিলখানার যে হত্যাযজ্ঞ, এখানে 57 জন অফিসার নিহত হয়েছেন, তাতে তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছেই, এটা আছে বলে নাই ওই সময়টাতে। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হলো যে 1000 বছরের ইতিহাসে পৃথিবীতে কোথাও 2 দিনে এতজন অফিসার নিহত হওয়া, এবং যেখানে আমাদের আর্মি 1000 গুণ বেশি শক্তি নিয়ে চারিদিকে দাঁড়িয়ে থাকলো, এবং আমাদের মা বোন যারা ওখানে ছিলেন, 8,000 সৈনিক, তাদের মাঝে 50-60 জন মহিলা, এবং এই যে 57 জন অফিসারকে কুচিয়ে কুচিয়ে যেভাবে তারা চেয়েছে, টর্চার করে, চোখ তুলে নিয়ে, মেরুদণ্ড ভেঙে দিয়ে, হাত ভেঙে দিয়ে গুলিটা করেছে শেষে, আমাদের আর্মি দাঁড়িয়ে থাকলো। এই ঘটনাটা আমি বলবো বাংলাদেশ স্বাধীনের পরে সবচেয়ে বড় এবং হৃদয় বিদারক ঘটনা। এর চেয়ে বড় ঘটনা হতে পারে না। আমরা পলাশির পুনরাবৃত্তি দেখেছি সেখানে, অর্থাৎ পিলখানায় পলাশি হয়েছে, আমাদের আর্মি দাঁড়িয়ে থেকেছে, আমাদের র্যাব দাঁড়িয়ে থেকেছে, পুলিশ দাঁড়িয়ে থেকেছে, আর বিদ্রোহীরা মানে হত্যাকারীরা তাদের ইচ্ছা মতো নারী নির্যাতন করেছে, এবং আমাদের ভাইদেরকে নির্যাতন করে যেভাবে চেয়েছে নিহত করেছে। আমি যদি আজকে প্রশ্ন তুলি, আমি ওখানে বসে আমি এটা রিয়েলাইজ করেছি, আমাদের এই যে 8 জন আমরা কমিটি তদন্ত কমিশনের সদস্য, আমরা যদি ফেল করি তাহলে ভবিষ্যতে সারা বাংলাদেশ পিলখানা হবে। অর্থাৎ আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স দাঁড়িয়ে থাকবে পলাশির মতো, আর শত্রুরা এসে আমাদের দেশ দখল করে দেবে। কাজেই আমরা নিশ্চিত করেছি যে কেউ যেন ভবিষ্যতে ঘূর্ণাক্ষরেও এই চিন্তা করতে যেন না পারে যে আমি দাঁড়িয়ে থাকবো আর বিদ্রোহীরা আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে, বা বিদেশিরা আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে। কারণ আমি তখনই আমার কমিশনের সদস্যকে বলেছি যে আমার রিয়েলাইজেশন হলো এটা, যে ইফ উই ফেল, আমরা যদি ফেল করে যাই, আমাদের সার্বভৌমত্ব থাকবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের 8 জনের উপর নির্ভর করছে, আমাদের তদন্তের উপর নির্ভর করছে, আমাদের সুপারিশের উপর নির্ভর করছে। কাজেই আমরা যতটুকু সুপারিশ করেছি, আমরা করেছি, বাকি যে ফাইন্ডিংস এর মধ্যে আছে, ওপিনিয়নের মধ্যে আসছে, পুরো তদন্ত পড়ে যাদেরকে আপনারা পাবেন, আমি সরকারকে অনুরোধ করবো একটা এক্সপার্ট কমিটি গঠন করে তাদেরকেও আইনের আওতায় যেন আনা হয়, যাতে আমাদের স্বাধীনতা সুরক্ষিত হয়। তা না হলে এই পলাশি কিন্তু সারা বাংলাদেশ একদিন হবে যদি আমরা ফেল করে যাই। আপনি জিনিসটা উপলব্ধি করেছেন?
আপনি আপনি সেটি পরামর্শ দিয়েছেন, এবং এটি আমরাও আমাদের মনেও প্রশ্ন যাচ্ছে, জনগণের মনে প্রশ্ন যে আপনাদের তদন্ত রিপোর্টের ফলাফল আসলে কি হতে যাচ্ছে, এটি আসলে কোন উদ্দেশ্যে আপনারা করেছেন। এখন এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আপনারা এর আগে দুটি তদন্ত হয়েছে, এখন আপনাদেরকেও তদন্ত করে অন্তরীণ সরকার আসলে কি বোঝাতে চেয়েছে এবং এটার ফলাফল কি হবে, জনগণ আসলে এখান থেকে কি পাবে। কারণ হলো আপনারা যাদেরকে মিন করেছেন এবং সম্পূর্ণভাবে আগে এই ধরনের কোনো কথাই আমরা শুনিনি যে ভারত এই ধরনের এই বিডিআর হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। শেখ হাসিনার যে সম্পৃক্ততা আপনারা উল্লেখ করেছেন, সেখানে আরো আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীদের কথা উল্লেখ করেছেন, সেখানে বর্তমান আইজিপির কথা উল্লেখ করেছেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কথা উল্লেখ করেছেন। এগুলি উল্লেখ করে আসলে আমরা কি পাবো, ফলাফলটা কি পাবো, আদতে কি এদেরকে বিচারের সম্মুখীন করা যাবে কিনা। অন্যদিকে যতটুকু আমরা পত্রিকান্তরে যেটা জানতে পারলাম যে আপনাদের তদন্তের ফলাফল আসলে বর্তমান যে বিচার চলছে সেটির মধ্যে কোনো প্রভাব রাখবে বলে মনে হয় না। তো প্রভাব যদি নাই রাখে তাহলে এই তদন্ত এই 11 মাস খরচ করে আপনারা কেন করলেন, এক। আর দুই হলো, আমি যেটা জানতে চেয়েছিলাম এর আগে ছোট্ট করে প্রশ্ন, দুটো বিষয় যদি একটু বলতেন দয়া করে। ভারতের কথাটা আপনারা বললেন, তো শেখ হাসিনার বিষয় আর অন্যান্যদের যাদের কথা আপনার কিছুটা ইঙ্গিত দিয়েছেন, এগুলির বাস্তবতা আসলে কি এবং আচ্ছা, এদেরও অবস্থা। জি, আপনাকে বলি, এটা একটা প্রথমে একটা হত্যাযজ্ঞ ওখানে হয়েছে, কিন্তু বিদ্রোহ তো হয়েছে, বিদ্রোহ সেখানে হয়েছে, সৈনিকরা বিদ্রোহ করেছে, হাতিয়ার নিয়ে অফিসারদেরকে হত্যা করেছে, এবং 2 জন সৈনিক সেখানে নিহত হয়েছে। তাদেরকে আমরা শহীদ ডিক্লেয়ার করার জন্য আমাদের বলেছি আমরা। তার প্রশ্ন হলো, এটা একটা মিলিটারি প্রবলেম, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা তাদেরকে কমান্ড করতেছে, সেই সৈন্যরা বিদ্রোহ করেছে। সেকশন 31 1952 যে এমবিএমএল ম্যানুয়াল অফ মিলিটারি ল, এটা সেকশন 31-এ এটার অ্যাকশন হবে, অর্থাৎ আর্মি যাবে সেটাকে দমন করবে এবং মিলিটারি আইনে তাদের বিচার হবে। কিন্তু সেখানে পলিটিক্যাল ডিসিশন হলো, এবং এই পলিটিক্যাল ডিসিশনটা এককভাবে শেখ হাসিনা গ্রহণ করেছে, যার ফলশ্রুতিতে এই 57 জন অফিসারকে প্রাণ দিতে হলো এবং 9 জন সোলজার মারা গেছে সেখানে। অ্যাস্ট্রে বুলেটে হয়তো হতে পারে, হয়তো গোলাগুলির মাধ্যমে গুলি লেগে মরে গেছে। আর 2 জনকে তো তারা শহীদ করেছে এই বাধা দেওয়ার কারণে, 2 জন সৈনিককে। আর ওই আপনার ওই কি বলে সুবিধা মেজর ছিলেন নুরুল ইসলাম, তারটা আগেই বাধা দেওয়ার কারণে তাকে হত্যা করা হয় এবং মানে শহীদ করা হয়, এবং তিনি শাহাদাতের মর্যাদা তাকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, যে এটা মিলিটারি প্রবলেম, মিলিটারি সলভ করবে, সেই প্রবলেমটা শেখ হাসিনা পলিটিক্যালি সলভ করলেন, এবং সেখানে আমাদের সেনাবাহিনী প্রধান গিয়ে বসে আছেন, সেখানে বিমান বাহিনী প্রধান গিয়ে বসে আছেন, সেখানে নেভাল চিফ গিয়ে বসে আছেন। কেউ কোনো অবদান রাখেনি, কেউ কোনো অবদান রাখেনি, অ্যাজ ইফ দ্যাট এটা একটা প্ল্যান হত্যাযজ্ঞ, কারো নির্দেশে এটা হচ্ছে। আমাদের আর্মি 1000 গুণ বেশি শক্তিশালী। আপনি একটা কথা বলি, সৈনিককে কমান্ড করে অফিসাররা, অফিসারদেরকে তো মেরে ফেলছে, বাকি অফিসারকে বন্দি করেছে, কেউ লুকায় আছে, কেউ পালিয়ে চলে গেছে ওখান থেকে। এই সৈনিকদেরকে তো কমান্ড করার কোনো অফিসার সেখানে ছিল না। সেখানে একটা যে কোনো ফোর্স, ইভেন র্যাব ওখানে আগে পৌঁছে গিয়েছিল, তারা 10টা 10:30টার দিকে। তো এই র্যাব যদি ভিতরে ঢুকে যেত, তাহলে কিন্তু ওরা ওখান থেকে দিক বিদিক শূন্য হয়ে পালিয়ে চলে যায়। তারাও সেখানে ঢোকেনি, সেখানে তাদেরকে গুলি করতে নিষেধ করা হয়েছে। কেন তারা ঢুকতে পারেনি, কারা তাদেরকে না করেছে, কেন সেখানে কিসের ল্যাকিংস ছিল, আমাদের 57 জন অফিসারকে মেরে ফেলেছে, কেন আমরা চুপ ছিলাম? আচ্ছা, ওখানে ওখানে যেটা আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি সেটা হলো যে র্যাবের যে এডিজি ছিলেন, এডিশনাল ডাইরেক্টর জেনারেল রেজা, উনি পরে মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছেন, তিনি তাদেরকে নিষেধ করেছেন। কিন্তু আমার কথা হলো, আমাদের সঙ্গে তো এক্সপার্ট ছিলেন আরো, আমরা তার পরামর্শ করেছি। র্যাবের ডিউটি হলো, কোথাও কোনো যদি অঘটন ঘটে, কারো আদেশের অপেক্ষা করার প্রয়োজন নাই, তারা সেখানে গিয়ে অ্যাকশন করবে। এবং ওই সময়টাতে আপনি দেখেন, ওখান থেকে 30 মিটার দূরে হলো একটা গেট, যেই গেটে এই 300 জনের মতো র্যাব কিন্তু দাঁড়িয়েছিল, অফিসার সহ, হাতিয়ার সহ। এবং আমরা যতটুকু শুনেছি ওখানে সবাই আর্মির ছিল। এবং যেখানে হত্যাযজ্ঞ হয়েছে দরবার রুম, ওখান থেকে মাত্র 30 মিটার দূরে। ওরা যদি গেটের ওপার থেকে ফায়ার করতো ওখানে, তাহলে কিন্তু এটাকে দমন করা সম্ভব ছিল। একটা ফায়ার করেনি। এখন এটা আপনি কি বলবেন? একটা ফায়ার করে এটা এটা এগুলির পেছনের মাস্টার মাইন্ডটা কি? আপনারা তো আপনি ভারতের কথা বলেছেন, যদিও আপনি ভারতের যে উদাহরণটি দিয়েছেন যে তাদের আসা যাওয়ার মধ্যে যে একটা আপনার কাছে রিপোর্ট রয়েছে, সেই ভিত্তিতে আপনি বলছেন যে তারা হয়তো এই
হয়তো বা আপনাদের তদন্ত অলরেডি ফাইন্ডিংস রয়েছে যে তারা জড়িত রয়েছে, কিন্তু তারা তো নিজ ইচ্ছাতে আসেনি। বাংলাদেশের একটা অথরিটি তাদেরকে এনেছে, তাদেরকে প্রবেশের জন্য অনুমতি দিয়েছে, তাদেরকে আবার যাওয়ার জন্য খুব সুরক্ষিতভাবে তাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছে। কারা করেছে, এটার মূল নায়ক কে ছিল, আপনাদের সেই ফাইন্ডিংসটা আমরা পেয়েছি শোনেন আপনাকে বলি। হুম। 2008 সাল থেকে আপনার এই যে স্যার আমাদের ইন্টেল কোথায় ছিল? এগুলি কি সব একই ওইটা অর্ডারে? পরে আসছি। যেমন ধরেন একটা এই তাপস, নানক, আজম, এরা সিরিজ অফ মিটিং, তারপরে আপনার এই যে সাহারা খাতুনের বাসায় যাওয়া, তারপরে আপনার ফজলুল করিম সেলিম, এদের বাসায় গেছে বিদ্রোহী সোলজাররা, যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা গিয়ে সেখানে পরামর্শ করেছে। সেখানে আপনার এই সোহেল তাজ, এগুলো তো 2008 সাল থেকে বিডিআর এর ভিতরে বসে ষড়যন্ত্র করতেছে, বিডিআর এর ভিতরে বসে মিটিং করেছে, মসজিদে বসে জুম্মার নামাজের পরে বসে সেখানে মিটিং করেছে সৈনিকদের সঙ্গে। এবং ওখানে যে আপনার আরএসইউ বলে যেটাকে বিডিআর এর যে ইন্টেলিজেন্স ইউনিট, সেটা কম্প্রোমাইজ হয়ে গেছে, তারাও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। লিফলেট বের হয়েছে 21 তারিখে, 22, 23, 24 তারিখ, 25 তারিখে তো এই ঘটনা ঘটে গেল। লিফলেট ডিজিএফআই পেয়েছে, এনএসআই পেয়েছে, ডিজি বিডিআর জেলা শাকিলের কাছে দেওয়া হয়েছে, কোনো অ্যাকশন হয়নি, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাহলে আপনি বলেন, এত বড় ঘটনা ঘটছে এই যে বিডিআর এর মধ্যে, আচ্ছা এই যে বাইরে থেকে সৈনিককে নিয়ে আসা হয়েছে, ওখানে টাটু শো হবে, ওখানে বিডিআর প্যারেড হবে, সেই প্যারেডের সময় এই এই মিটিং টিটিং গুলো হচ্ছে, এইগুলো হচ্ছে, কেউ কিছু জানলো না? এটা হয় যদি ষড়যন্ত্র এখানে না থাকে? আপনি বলেন আমাকে। তো এই যে ঘটনাগুলো ঘটলো, তো এখানে তো সবারই জানার কথা, কেউ কাউকে কোনো কিছু ডিসিমিনেট করেনি, জানায়নি। তো এই এই যে এত এত মিটিং হচ্ছে, ওখানে সৈনিকরা বসতেছে, মিটিং করতেছে, ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং করতেছে, রাত্রে করতেছে, দিনে করতেছে, কোনো অ্যাকশন নাই। এবং এই যে মানে প্যারেডের যে ডেট 4বার চেঞ্জ হয়েছে, প্রথম যে ডেট দেওয়া হয়েছে ওইটা চেঞ্জ হয়েছে, তারপর আবার ঘুরে আবার প্রথম ওই ডেটে এসে প্যারেড হয়েছে। তার মানেটা হলো যারা ষড়যন্ত্র করতেছিল তারা শিওর হতে পারছিল না কোনো কারণে, এই জন্য ডেটটাকে চেঞ্জ করতেছিল। যখন শিওর হয়েছে তখন ওই আবার ওই প্রথম যে ডেটটা দেওয়া হয়েছিল ওই ওই ডেটে কিন্তু বিদায় প্যারেড হয়েছে। এখানেও কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে ঘটনাগুলো আপনি দেখেন, তার মানে তৎকালীন সময়ে আমাদের যে ইন্টেলগুলি ছিল তারাও সরাসরি এটার মধ্যে মানে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল, যে কারণে আর কোনোভাবেই কি আমরা টের পাওয়ার কোনো সুযোগ ছিল না এই বিষয়টা? কেন পাবে না? আপনি লিফলেট বের হয়ে গেছে, সেখানে বলা হয়েছে কুকুরের মতো অফিসারদেরকে তাড়ানো হবে, মেরে ফেলা হবে, কুকুরের মতো তাড়ানো হবে, এই কথাগুলো তো বলা হয়েছে। যে ভাষা ওইভাবে মেরে ফেলা হবে, ওই কারো সেই করা হবে, ওই করা হবে, এগুলোর কথা তো সে ওখানে এসছে। তারপরে এই প্যারেড হলো কি করে? প্যারেড তো বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল, তো প্যারেড তো হয়নি, বন্ধ হয়ে গেছে। প্যারেড করা হয়নি মানে প্যারেড তো বন্ধ করা হয়নি। এখন মনে করেন একটা 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 যখন এই ধরনের ঘটনা ঘটতেছে, তো সব ইন্টেলিজেন্স কেউ কোনো জানে না, কেউ কোনো কথা বলে নেই, এবং আপনার এইভাবে ষড়যন্ত্র ওখানে দানা বাঁধবে। এবং পরবর্তী পর্যায়ে যখন আর্মি ডিপ্লয় হলো, সেখানে একটা প্যারালাল কমান্ড, যেখানে চিফ অফ স্টাফ নাই, সিজিএস বসে আছেন আর্মি হেডকোয়ার্টারে, জামালি লেফটেন্যান্ট জেনারেল, এবং ওই আপনার চিফ অফ স্টাফ গিয়ে বসে আছে 12টার সময় গেছে, সন্ধ্যা 6টায় ওখান থেকে আসছে। এত বড় একটা ঘটনা ঘটতেছে, উনি ওখানে বসে আছেন প্রাইম মিনিস্টার ওখানে। তাহলে ষড়যন্ত্র যদি নাই হবে, আপনি ইয়ের কি বলে আপনার প্রণব মুখার্জির কোয়ালিশন ডেজ আপনি পড়ে দেখেন, সেখানে জেলময়িন সাহায্য চেয়েছে আপনার প্রণব মুখার্জি, যে শেখ হাসিনার ক্ষমতা আছে যেন আমার চাকরি থাকে। তারপরে ঘোড়া নিয়ে তো এখানে ট্রোজান হর্স নিয়ে তো এখানে ঢুকলেন উনি বাংলাদেশ। এগুলোর কথা তো সেখানে আছে। এবং তিনি কি করে কথা বলেন যে যদি আমি পিলখানায় হস্তক্ষেপ করতাম তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করতো আর ফিরে যেত। আরে ভাই, আপনার দেশে এই ঘটনা ঘটতেছে, আপনি সেটা ইন্টারভিন করবেন, সেকশন 31-এ আর্মির যে আছে সেভাবে আপনি ব্যবস্থা নেবেন। আপনার দেশ যদি আক্রান্ত হয় যুদ্ধ করবেন আপনি। কেউ আপনাকে থ্রেট দিল আর আপনি চুপ বসে আপনি আর্মি ডিপ্লয় করে বসে থাকবেন? এটা হয় কোনোদিন? আপনি বলেন আমাকে এটা কোনোদিন হয় যদি ষড়যন্ত্র না হয় এটা? অর্থাৎ শেখ হাসিনা ষড়যন্ত্রে জড়িত, মঈন এখান থেকে চলে গেছে আর্মি হেডকোয়ার্টার ছেড়ে, ওখানে গিয়ে বসে আছে, এবং ওনার সঙ্গে 2 চিফ অ্যাড হয়েছেন। এবং তারা এখন দেখেন, আমি নেভাল চিফকে আপনি বাদ দেন, এখানে নেভির জাহাজ তো আর ডিপ্লয় হওয়ার কথা না, কিন্তু আমাদের যে বিমান বাহিনী প্রধান ছিলেন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে লিফলেট ফেলার সময় ওখানে গুলি করা হয়েছে।
যদি ওনার কাছে বম্বার ওখানে হেলিকপ্টার থেকে বম্বিং করা যেত, ওখানে ফাইটার প্লেন থেকে বম্বিং করা যেত, কোনো কিছুই করেনি। যদি 8-10টা বম্বিং ওখানে করা যেত, তাহলে কিন্তু ওরা ওখান থেকে পালিয়ে যাবে, তখন কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। কিন্তু উনি হুম, কিছুই করেননি, উনি বসেছিলেন। হুম। ওনাকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি যে লিফলেট গুলো যে ওখানে বিতরণ করা হলো 12টার সময়, আপনি কি জানেন? বলতে আমি জানি না। উনি কিছুই জানেন না। এটা হয় কোনো, আপনি বলেন আমাকে। তাহলে স্যার এটি আহ, একদম সরকার স্পন্সর্ড একটা বিষয় ছিল, যে কারণে সবাই জানলেও কিছু বলবার কোনো সুযোগ ছিল না, যেটা আপনি বলতে চাচ্ছেন, যেভাবে আপনার পূর্ব বর্ণনারা যতটুকু বুঝতে পারলাম। যৌক্তিক, যৌক্তিক বিষয়, যৌক্তিক। ইয়েস, হতে পারে, কেন হবে না, হতেই হবে এটা। তার তৎকালীন সময়ে যারা বিভিন্ন সংস্থাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় বসা ছিলেন বা দায়িত্ব নিয়েছিলেন, তারা এখন এখন কি কোথাও তারা আছে এখনো পর্যন্ত? আমি যদি একটু ইন পার্টিকুলারলি আপনার কাছে বলি, যে একটু টু দা পয়েন্টে বলি, আপনাদের তদন্ত রিপোর্টে আপনারা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান পুলিশের আইজিপিও সেখানে সহ, যদিও এটা একদম পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি একটি তদন্তের একটি অংশ ফেসবুকে অনেক দেখা হচ্ছে, এটি আপনাদের তদন্ত অংশ কিনা এটা আপনি যদি একটু বলেন। যে আমরা দেখেছি যে তৎকালীন সময় না যিনি না না, এসবি। তদন্তে যেহেতু এটা আনক্লাস করা হয়েছে, এটা বের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো যাই হোক, আমরা আবার তো কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন দেই নাই, কাজে এটা বের হতেই পারে। এবং আচ্ছা। ওই সময় উনি এসবির প্রধান ছিলেন, খুব সম্ভবত এসবির প্রধান ছিলেন, এবং তার দায়িত্ব হুম, দায়িত্ব অনেক ছিল, এবং পুলিশের কর্ডন করা ছিল, দরকার ছিল আপনার পিলখানায়, তারা কর্ডন করে নাই, এবং বিদ্যুৎ চলে গেছে, এবং সেখানে ওই সব বিদ্রোহীরা পালিয়ে চলে গেছে 26 হুম, তারিখ। তো এখন হুম। এটা এটা উনি দায়িত্বে ফেল করেছেন। আরো অনেক বিষয় ওনার ওনার বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে বের হবে, নিশ্চয়ই বের হবে। প্রায় 5-7টা। কি ধরনের, কারণ উনি তো এখন আমাদের বর্তমান পুলিশ প্রধান, সুতরাং এখনো তো তাহলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছি। এবং আপনি জানেন যে পুলিশ পুলিশের যিনি প্রধান উপদেষ্টার আর পুলিশের মাঝখানে যিনি একজন বসে আছেন, স্পেশাল যিনি এনভয় হিসেবে কাজ করছেন, যারা খোদাবক্স চৌধুরীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে এরকম একটি রিপোর্ট বেরিয়েছে, এখানে আইজিপি সম্পর্কে কিছু কথা বলা আছে, তিনি একদম সম্পূর্ণ এটা নাকচ করলেন, এবং এটাকে তিনি মানতেই পারছেন না যে এটার কোনো ভিত্তি নাই। আপনাদের তদন্ত রিপোর্ট আসলে কোনো ভিত্তি রাখে কিনা? এখন কথা হলো যে আমি ওটা আপনাকে ওইভাবে বলবো না। তবে আমি তো এটাকে বললাম যে উনি এসবির প্রধান ছিলেন ওই সময়, তিনি তার দায়িত্ব পালন করেননি যেভাবে করা উচিত ছিল, এতটুকুই আমি বলবো। বাকি তো সেখানে আছে, তদন্ত রিপোর্টে আছে। তো এই প্রেক্ষিতে যারা দায়িত্বহীনতার কারণেও আপনারা মনে করছেন যে সেখানে এত বড় ঘটনাগুলো করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে, তারা তো এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের ব্যাপারে আসলে এখন সরকারের কি করা উচিত বলে মনে করেন? তারা যদি এখনো অপরাধ, আপনাদের যদি বলি ইন্ডিকেশন অপরাধের দিকে, তাহলে তারা তো অপরাধী হিসেবে এখন গণ্য হওয়ার আহ, কথা, কিন্তু তারা তো সেরকম ভাবে গণ্য হচ্ছে না। দেখেন, আপনাকে আমি 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 বলেছি যে একটা এক্সপার্ট কমিটি গঠন করা, কারণ এটা না করলে কিন্তু ভুল হবে। যদি আপনি হুম, প্রশাসনের কিছু লোককে দিয়ে এই 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 আমাদের যে তদন্ত প্রতিবেদনগুলো যদি আপনি হুম, স্টাডি করান, তাহলে এই হুম, ভুল পথে যাবার সম্ভাবনা আছে। এটা হুম, যারা এক্সপার্ট, আইনজ্ঞ আছেন বিভিন্ন ক্ষেত্রে, যারা এক্সপার্ট, ইভেন আমাদের তদন্ত কমিশনের যারা আছেন, তাদেরকে ইনভলভ করে এই চুলচেরা বিশ্লেষণ করতে হবে, বের করে তারপরে আপনার বেশি দেরিও করা উচিত হবে না, খুব তাড়াতাড়ি করতে হবে। এবং এই এর এর পরিধি থেকে আরো বিস্তৃত করা যেতে পারে। কারণটা হলো, এইটার সঙ্গে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জড়িত। পিলখানা হয়েছে শুধু হুম, পিলখানাতে, এরপরে সারা দেশ পিলখানা হবে যদি আমরা ফেল করে দিই। যদি এদেরকে বিচারের আওতা না আনা হয়, তাহলে কিন্তু হুম। সারা বাংলাদেশ পিলখানা হবে। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স দাঁড়িয়ে থাকবে, এবং শত্রু এসে আমাদের দেশ দখল করবে। আপনি বলছেন যদি বিচার করা না হয়, বিচারের করার কি সুযোগ আদতে আছে বলে মনে হয়? কারণ হলো আগের তদন্তের উপরে ভিত্তি করে তো অলরেডি বিচার কার্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটি যতটুকু জানি যে অ্যাপিল বিভাগে রয়েছে, শোনেন, সেখানে তো অলরেডি সেখানে আপনার হলো এই তদন্ত সেখানে, বিষয় না না না, সেখানে তো ঢোকানোর ব্যাপারটা কোনো হলো, সুযোগ রয়েছে কিনা? না না, সেটা আপনি আমাকে প্রশ্ন করেন, প্রশ্ন না করাতে আমি উত্তর দিচ্ছি। সেখানে তো সৈনিকদের বিচার করা হয়েছে, আচ্ছা। সুবেদারের বিচার করা হয়েছে, হাবিলদারের বিচার করা হয়েছে, নায়কের বিচার করা হয়েছে, সৈনিকের বিচার করা হয়েছে, ডিএডি, এদের বিচার করা হয়েছে, ডেপুটি স্টেট ডাইরেক্টর। কিন্তু অফিসারদের বিচার তো হয়নি। সামরিক বাহিনীর অফিসার কি বিচারের আওতায় আসছে? বলেন আপনি আমাকে। আসে নাই। আমাদের আমাদের এই রিপোর্টে তো আসছে যে জেনারেল মঈন আসছে,
ডিজিএফআই আসছে ওই সময়, যে ওইখানে এসআইবির প্রধান ছিলেন ডিজি, তিনি আসতেন, এনএসআই প্রধান আসতেন, 46 ব্রিগেড কমান্ডার আসতেন, তারপরে আরো বহু, অনেক 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 ডজন কেম আন্ডার হুম, স্ক্রুটিনি। তাদেরকে তো এই 16 বছরে কেউ তাদেরকে টাচ করতে পারেনি, কেউ তাদেরকে বিচারের আওতায় আনতে পারেনি। আমাদের এই কমিশন তাদেরকে বিচারের আওতায় এনেছে। যে বিডিআর কারণটা হলো, এটা এটা দমন করা গেল না কেন, হুম, যার জন্য এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হলো, তাই নয় কি? জি, তার মধ্যে 10:30 11টার মধ্যে আমাদের ফৌজ ওখানে পৌঁছে গেছে, তখন কিন্তু এক দুইজন অফিসার হয়তো নিহত হয়েছে, কিন্তু এটাকে তো রেস্কিউ করে তার আগেই, কিন্তু সবার আগে 10টার মধ্যেই আপনার ওখানে র্যাব পৌঁছে গেছে 300 সৈন্য নিয়ে। লেফটেন্যান্ট হুম, কর্নেল ইজ কমান্ডিং দেন, লেফটেন্যান্ট কর্নেল তাদের কমান্ড করতেছে। তাদেরকে তাদের এডিজি বলছে যে তোমাদের ভিতরে যাওয়া যাবে না, কিন্তু তাদের ম্যান্ডেট তো ছিল ভিতরে যাওয়ার, তারা যায়নি। হুম। তাদের ম্যান্ডেট ছিল, বিকজ র্যাবের এইটা ধ্রুপদী দায়িত্ব যে যেখানে অঘটন ঘটবে সেখানে তারা হস্তক্ষেপ করবে, কিন্তু হস্তক্ষেপ করেনি। তারা এই কথা বলছে সেই লেফটেন্যান্ট কর্নেল যে আহ, ই করা হয়েছে। তো আমরা বেনিফিট অফ ডাউট অনেককে দিয়েছি। আমি বলি আপনাকে, আমরা বেনিফিট অফ ডাউট অনেককে আমরা দিয়েছি, অনেকের বিরুদ্ধে আমরা কোনো সুপারিশ করিনি। কিন্তু আমি হুম। মনে করি যে এটা স্টাডি করবার সময় খুব আহ, গভীরভাবে মননশীলতার সঙ্গে এটাকে স্টাডি করতে হবে। সামনে রাখতে হবে আমাদের দেশের ভবিষ্যৎ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, যাতে বাংলাদেশ যেন আবার এই সারা বাংলাদেশ যেন পিলখানায় পরিণত না হয়, পলাশিতে পরিণত যেন না হয়। এটা যদি আমরা মানে করতে আপনি পারি, বারবার সংশয় প্রকাশ করছেন, যদি এই আপনাদের তদন্তে যা বেরিয়ে এসছে এগুলোকে যদি আহ পুনর্বার যাচাই বাছাই করে যারা অপরাধী, যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে যদি বিচারের সম্মুখীন করা না হয়, তাহলে আবারও হয়তো আরেকটি পিলখানা সারা বাংলাদেশকে আপনি পিলখানা হতে পারে বলে সংশয় প্রকাশ, এটি বড় একটি সংশয় আমরা ধরে নিতে পারি। জনাব এল ফজলুর রহমান, আপনাদের তদন্ত রিপোর্টটা আসলে কতটুকু আমলে নেবার মতো আইনি কোনো সুযোগ রয়েছে কিনা এটি একটু যদি বলতেন। এটা 100% আইনের সুযোগ রয়েছে নেওয়ার। কিন্তু আপনারা তো ফৌজদারি অপরাধে তদন্ত করবার মতো সেই অথরিটি কি আপনাদের আছে? আমরা তো এই আপনার আহ, যে কমিশনের যে রিপোর্ট, কমিশনের যে অথরিটি, তা আমরা কোর্ট হিসেবে কাজ করি। যেমন আমার এটা ছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজ, এবং আমাদের অন্য সদস্য ছিল হাইকোর্ট ডিভিশনের জাজ, এবং আমরা আমরা নিজেই কোর্ট হিসেবে কাজ করি। 1956 বোধ হয় ওটা, ওই টোটাল ইয়েটা, আহ, তদন্ত কমিশনের যে ইয়েটা 1956 সেকশন। হুম। তো সেই হিসেবে আমরা কোর্ট হিসেবে কিন্তু আমরা কাজ করছি, এবং আমাদের সঙ্গে 3জন আইনজ্ঞ ছিলেন, মানে আমাদের কমিশনের মেম্বারদের মধ্যেই। এবং আমরা 2জন পুলিশের এক্সপার্টকে নিয়েছিলাম এডিশনাল এসপি লেভেলের পরামর্শ হিসেবে। এবং সেই থেকে আমরা আইনের দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা এই সুপারিশগুলো করেছি, এবং এটাকে হ্যাঁ, কিন্তু 100% কিন্তু আইনের আওতায় কিন্তু নেওয়ার চলমান নেওয়া হয়েছে। চলমান বিচার প্রক্রিয়ার সাথে তো আপনাদের এই তদন্তের সম্পর্ক নাই, কারণ ওই ওই বিচারের অংশ হিসেবে তো আপনারা এটা ওইটাতে করেননি। তো আমরা হাত দেইনি। আমরা তো আবার বলছি, ওটা আমাদেরকে বার করা হয়েছে, ওটাকে আমাদের পারভিউর বাইরে রাখা হয়েছে, যে সৈনিকদের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। যদিও সৈনিকদের সাক্ষ্য আমরা নিয়েছি জেলখানায়, যারা ফাঁসির আসামি তাদেরও সাক্ষ্য আমরা নিয়েছি, ওইটা প্রমাণ করার জন্য যে দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে কিভাবে জড়িত, কেন বিদ্রোহ হলো, কি কারণে হলো, এই বিষয়গুলোকে অ্যাসার্টেন করার জন্য আমরা সৈনিকদের বক্তব্য নিয়েছি। এবং অনেক সৈনিক যারা বাইরে থেকে এসেও আমাদের কাছে রিটায়ার্ড যারা, তারা সাক্ষ্য দিয়েছে, তাদেরও সাক্ষ্য আমরা গ্রহণ করেছি, শুধু একটা জিনিস প্রমাণ করার জন্য যে এখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না, মানে এবং আপনারা কি তারাই এর আগের তদন্তগুলির মধ্যে স্যার যে বিষয়গুলি এসছে এর বাহিরেও যেগুলি আছে সেগুলিকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বের করবার জন্য? এখন অবশ্যই। আগের তদন্তে যেগুলি নাই, যেগুলি আপনারা পেয়েছেন, এই পাওয়াগুলি কি আগের তদন্তের মধ্যে ঢুকানো বা ওগুলিকে আমলে নিয়ে নতুন করে অ্যাপিল বিভাগে রিভিউ করবার কোনো সুযোগ রয়েছে কিনা আপনাদের বিষয়গুলিকে যুক্ত করে? এখন এটা তো আমি আইনজ্ঞ নই, আমি এটা বলতে পারবো না। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা তাদেরকেই নিয়ে এসেছি সামনে যাদের গায়ে এ পর্যন্ত 16 বছর কেউ হাত দেয়নি। হুম। যেমন পুলিশের যারা বড় বড় অফিসার ছিল, আর্মির যারা ওই সময় জেনারেলরা ছিলেন, ব্রিগেডিয়ার এবং জেনারেল এবং অন্য অন্য যেসব অফিসার ওই সময়, যারা এইগুলোর সঙ্গে আমরা বিভিন্ন ভাবে আমরা জড়িত পেয়েছি, তাদের তো কোনো তদন্ত হয়নি, তাদের কোনো বিচারও হয়নি, হুম। তারা আমাদের এই তদন্তে এসছে। হুম। যেমন সাংবাদিকে যে মুন্নি সাহা, তারপরে আপনার জয়ী মামুন, তারপরে বুলবুল, আহ, এরাও আমাদের স্কুটিনিতে আসছে, তাদের দেখেছি আমরা, তাদের ব্যাপারে আমরা আমরা এই সুপারিশ করেছি। আচ্ছা। এগুলো তো তখন আসেনি। হুম।
তাই না? যেমন আমরা ফাইন্ডিংস যে পেয়েছি, আমরা যদিও এটা সুপারিশ করিনি, যেমন বিডিআর বিদ্রোহের পরের দিনেই ডেইলি স্টার লিখতেছে যে এটা জঙ্গিবাদের কাজ। আসলে কি জঙ্গিবাদের কাজ ছিল বলেন আপনি আমাকে? জি। এখন এখন সরকার ইচ্ছা করলে এর উপরে ব্যবস্থা নিতে পারে। আমি এই জন্য বলছি যে হুম শুধু আমরা যে সুপারিশ করছি সেটা নয়, এর বাইরেও যেসব যেসব বিষয়গুলো আমাদের তদন্তে এসছে সেগুলোকে হুম স্ক্রুটিনি করে বের করে সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অবশ্যই চিন্তা করা উচিত বলে আমি মনে করি, এবং একটা এক্সপার্ট কমিটির মাধ্যমে এগুলো করা উচিত, এবং সেটা যেন দেরি না হয়। কেন জাস্টিস, আচ্ছা, সরকারের অ্যাপ্রোচ আপনারা কিরকম দেখলেন? আপনারা তো জমা দিয়েছেন আমি তো সরাসরি প্রধান খুবই উপদেষ্টার কাছে। আশাবাদী। চিফ চিফ অ্যাডভাইজার আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন, আমরা যখনই দেখা করতে চেয়েছি উনি সদয়ভাবে আমাদেরকে দেখা করার শুধু আমাকে সুযোগ করে দিয়েছেন। ওনার সঙ্গে ডিটেল আলোচনা আমি করেছি, দেখা করেছি, এবং বিভিন্ন বিষয়ে আমি তার সঙ্গে আলোচনা করেছি, এবং খুবই খুবই উনি পজিটিভ, খুবই পজিটিভ। যেদিন আমরা তদন্ত রিপোর্ট জমা করলাম, তাকে ব্রিফ করলাম, ওই সময় হাই লেভেল লোকজন সেখানে উপস্থিত ছিল। ওখানে সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, ওখানে বিশেষ সহকারী জেনারেল হাফিজ ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো সেখানে তিনি তো খুবই পজিটিভ যে উনি খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি দেখলাম। পজিটিভ, সে ঠিক আছে। তিনি পজিটিভ হলে কি সবকিছু পজিটিভ ভাবে কি সম্পন্ন হবে বলে মনে করেন? কারণ হলো বর্তমান যে সেনা প্রধান, তিনি কিন্তু ফুল স্টপ দিয়েছেন এইসব বিষয়ে। এটাকে আপনারা কিভাবে এখন ওভারকাম এটা করবেন? তো এটা তো এটা ব্যাখ্যার বিষয়। এটা উনি উনি পুলিশ দিয়েছেন, আহ, যেমন ওনার যে ফুল স্টপের যেটা আমরা শুনেছি, সে আসলে কি সেখানে ফুল স্টপ পেয়েছেন আপনারা নাকি না? না, আমি এটা আমি ওনার তরফ থেকে সহযোগিতা পেয়েছি, সব রকমের সহযোগিতা। আমি বলবো আমরা না চাইতে পেয়েছি। কোনো কোনো অবস্টাকল পাননি অবস্টাকেল নাই, আপনার? কোনো অবস্টাকেল নাই, কিছুই নাই। এবং উনি নিজেই তদন্ত কমিশনে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। তাহলে তিনি ওই বক্তব্য কেন দিলেন, ফুল স্টপ কেন দিলেন? এখন এটা ওই ওখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। ওটা হুম আমার যেটা মনে হয়, আর্মিকে নিয়ে নানান ধরনের সমালোচনা হচ্ছিল এইসব ব্যাপার নিয়ে। হুম। তো ওটা উনি খুব সম্ভব সমালোচনা যাতে না হয় এই সেজন্য। ব্যাপারে কি আপনারা জিজ্ঞাসা করেননি? কারণ এটাও তো তদন্তের একটা বিষয়, না, যেখানে না, একটা না, উনি তদন্ত উনি চলমান, সে শোনেন, তদন্তের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ওনার বাহিনীর, যে বাহিনীর সদস্যদের ব্যাপারে আপনি তদন্ত করছেন, সেই বাহিনীর প্রধান দায়িত্বশীল জায়গা থেকে যদি বলে যে না, এটাই হবে, এখানে না, ফুল না, না, স্টপ। না, 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 আপনাকে আমি বলি, আমি ওখানে উপস্থিত ছিলাম, হুম একদম প্রথম সারিতে উপস্থিত ছিলাম আমি। তার বক্তব্যের দুইটা অংশ আছে। একটা হলো উনি ফুল স্টপ বলেছেন। আমার ধারণা উনি তার আগে বলেছেন যে আর্মি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে, তার দিকে বিভিন্ন রকমের একজন ইউটিউবে যাচ্ছে, না, কিন্তু এবং কিন্তু মনের মাধুরী কিন্তু মিশিয়ে তিনি বলেছিলেন স্যার যে এটা ডাল ভাত নিয়েই হয়েছে, এটাই না, না, এখানেই না, হবে। এটা তো সব কথা তো আমার মনে থাকার কথা নয়। তবে আমি বলি যে ওনার দুইটা অংশ আছে। উনি একটাতে হুম বলেছেন যে এইসব বন্ধ হওয়া উচিত, ফুল স্টপ, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। এবং উনি হুম বলেছেন যে পুরো সেনাবাহিনীর কোনো মানুষ বিডিআর এ হত্যাযজ্ঞ করেনি। তো ঠিকই তো, বিডিআর তো সেনাবাহিনীর কেউ হত্যাযজ্ঞ করেনি, ওখানে বিডিআর এর সৈনিকরাই আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, এটা তো ঠিক। এবং উনি হুম আমার দিকে লক্ষ্য করে বলেছেন যে এখানে কমিশনের প্রধান আছেন, তিনি সেটা দেখবেন। হুম এবং তিনি আমাকে যখনই আমরা চিঠি লিখেছি, যে ধরনের সহযোগিতা চেয়েছি, কথা বলেছি, সব ব্যাপারে উনি সহযোগিতা করেছি। দেখেন, আমরা শেষের দিকে তিনজন ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সবাইকে তো আমরা চিঠি দিয়ে আসতে বলেছি সাক্ষী হিসেবে, কিন্তু তিনজনের ব্যাপারে আমরা একটু ফ্লেক্সিবল ছিলাম। যেমন সেনাপ্রধানকে আমরা তিনটি অপশন দিয়েছি: হয় আপনি নিজে এসে সশরীরে এখানে এসে উপস্থিত হয়ে আপনি বক্তব্য দেবেন, চিঠিতে বলেছি, এবং না হয় আপনি অনলাইনে আসবেন, আর না হয় আপনি আপনার স্টেটমেন্ট যেভাবে আমরা পাঠিয়েছি তার কাছে, কোশ্চেনিয়ার সহ, প্রশ্ন সহ, সেটার উত্তর দিয়ে আপনি কারো মাধ্যমে এখানে পাঠিয়ে দেবেন। তো উনি নিজে এসছেন, নিজে এসে আহ, আহ, শুধু শুধু আসছেন তা নয়, সেটা তো উনি সাবমিট করেছেনই। এবং তিনি একটা ইউনিটের পুরো আপনার ম্যাচটাকে নিয়ে এসে, ফিল্ড ম্যাচকে নিয়ে এসে আমাদের দুপুরে সবার খাওয়ার ব্যবস্থা করেছে। এখন অনেকেই বলতেছে আমরাই নাকি তাকে খাওয়ার ব্যবস্থা করেছি। আরে না রে ভাই, তো উনি আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন, যে আপনারা এত কষ্ট করতেছেন এই 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 তদন্ত নিয়ে, ঠিক আছে, লেট মি ফিড ওয়ান। তো উনি আমাদেরকে বোধন করেছেন। এবং এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জেনারেল জাহাঙ্গীর, তাকেও আমরা এইভাবে চিঠি দিয়েছি, হয় আপনি সশরীরে আসবেন, নাহলে অনলাইনে আসবেন, আর না হলে আপনি আমরা যে কোশ্চেনিয়ার পাঠিয়েছি সেইটার উত্তর দিয়ে আপনি চিঠি পাঠাবেন। এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এবং তারা ভেরি কাইন্ড, তারা তাদের স্টেটমেন্ট পাঠিয়েছেন। ওরা আসেন নাই সশরীরে, তো ওরা হুম স্টেটমেন্ট পাঠিয়েছেন, শুধু সেনাবাহিনী প্রধান নিজে এসেছিলেন। তো ওনার মধ্যে যদি কোনো রকমের হেজিটেশন থাকতো তাহলে তো ওনার আসার কথা না, উনি এসছেন হুম এবং সহযোগিতা করছেন আমাকে সব দিক দিয়ে।
কোন রকমের আমার উপরে, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই ভিডিও তো বহু বছর ধরে থাকবে। আমি একজন মুসলমান হিসেবে আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলছি, আমার উপরে কোনো চাপ কোথাও থেকে আসে নেই। আচ্ছা, তার মানে একদম স্পষ্ট। আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি স্যার, আপনি দয়া করে বলবেন যে আপনাদের এই তদন্ত রিপোর্টের সাপেক্ষে আসলে বর্তমান বিচার প্রক্রিয়ার কোনো ধরনের পরিবর্তন হবে কিনা। আর আপনি যদিও বারবার বলেছেন যে এক্সপার্ট টিম এটাকে ইয়ে করবে, এটাকে বিশ্লেষণ করে কি করা উচিত সেটি দেখবে, কিন্তু আপাতত আপনাদের তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কিনা, নাকি যেটা যেরকম আগে যেমন ভাবেই ছিল তেমন ভাবেই চলবে, আর একটা টিম গঠন না হলেই আপনাদের এটা এখানেই মৃত্যু ঘটবে, আমরা আর কিছুই আসলে ফলাফল দেখবো না, ব্যাপারটা কিরকম? আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে যেটা আলোচনায় আমি বুঝেছি, এবং যেদিন আমরা তদন্ত রিপোর্ট উপস্থাপন করলাম, সেদিন সবার সামনেই কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন, কমিটমেন্ট করেছেন, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এটাই বুঝায় যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং খুব তাড়াতাড়ি করবেন। এটাই আমি বুঝতে পারি, এবং এটা ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। কেন নাই আমি বলি আপনাদেরকে। এটার পিছনে যেমন আপনারা আছেন, যেমন যারা আপনি একটু যদি করে ব্যবস্থা গ্রহণ করা মানে কিরকম, যেমন যে এই একটি বড় ধরনের আহ, বিষয় আপনি সামনে আনলেন, সেটি হলো যে ভারতের সরাসরি সম্পৃক্ততা, ভারতের সাথে আসলে কি ধরনের ব্যবস্থা নিতে পারবে সরকার? আমরা বলেছি যে ভারতের সঙ্গে কথা বলে সরকারের তরফ থেকে কথা বলে ভারতের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে আমরা হুম। যেটা বলেছি যে প্রথমে ছিল যে ডিপ্লোম্যাটিক্যালি নাও, আমি শুধু না, ডিপ্লোম্যাটিক্যালি খুব সফট হয়ে যায়। বরং আমরা সরকারকেই বলি যে ভারতের বিরুদ্ধে এই বিষয়গুলো উত্থাপন করে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সেটা ভারতের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন জানাতে পারে, ক্ষতিপূরণের আবেদন জানাতে পারে। অন্য অনেক এভিনিউ আছে, সেগুলো আমি হয়তো এই মুহূর্তে বলতে পারছি না আপনাকে, সেগুলো করতে পারে। এখন কথা হলো যে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি আছে, সবাই কিন্তু এটা চাচ্ছে, হুম। সমস্ত জাতি এটা চাচ্ছে যে এই কি কি বলে, এই বিডিআর বিদ্রোহ এবং এখানে যে হত্যাযজ্ঞ হলো বিডিআর কারণে, যেটা এটার সুবিচার হুম। করতেই হবে। আমার মনে হয় না সরকার এটাকে ক্ষমা চাপা দিচ্ছে। নো, এটা আপনারা যারা ইউটিউবে বিভিন্ন ভাবে এটা করছেন, অন্যরা যারা বিডিআর ইন্টারভিউ নিচ্ছেন, আমার দেশ পত্রিকা থেকে এগুলো রিপোর্ট করা হয়েছে, অন্য অন্য যেমন আজকে আপনি আপনি এটা নিলেন, আরো তো আপনি অনেক ইন্টারভিউ করেছেন। তো এটাকে উপেক্ষা করার সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, সরকার যদি উপেক্ষা করে, এটা যদি বিচার না হয়, আমি লিখে দিতে পারি বাংলাদেশ পিলখানা হবে। বাংলাদেশ পিলখানা পুরো হবে। বাংলাদেশ পিলখানা হবে আবার? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স দাঁড়িয়ে থাকবে এবং শত্রু এসে আমাদের স্বাধীনতা হরণ করে দেবে। আপনি দেখেন না, পিলখানায় পলাশির পুনরাবৃত্তি হয়েছে, যেখানে অফিসার নাই তাদেরকে কমান্ড করা, হাজার গুণ বেশি শক্তি নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, এপিসি নিয়ে, আমাদের আর্মি আর্টিলারি গান নিয়ে, কোয়ার্স গানগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের এয়ারফোর্স, তাদের কাছে ফাইটার প্লেন আছে, হেলিকপ্টার বোম্বিং করার জন্য হেলিকপ্টার আছে, কিচ্ছু করে। একদিন দেখবেন যে সবাই দাঁড়িয়ে আছে, আর আহ, আমাদের স্বাধীনতা হরণ হয়ে গেল। যদি এটা করা না হয়, এটাকে, এইটা আমি বলি বাংলাদেশ স্বাধীনতার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, এই 57 জন অফিসার হত্যার বিচার করতে হবে। শুধু সৈনিকদের বিচার করলে হবে না, আমরা যাদেরকে বের করেছি এই 11 মাসে, তাদেরকে অবশ্যই, এবং আরো যারা বের করার সুযোগ আছে, তাদের বিচার না করা পর্যন্ত এ দেশ দায় মুক্ত হবে না। আমাদের যে রক্ত তারা ঝরিয়েছে, আমাদের ভাইরা, এই রক্তের ঋণ কিন্তু শোধ হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ যদি কিছু কথা বলেন, এর আগে যে রায়গুলো হলো সেগুলোর ব্যাপারে কি হবে, আসলে যে মৃত্যুদণ্ড হয়েছে, আবার অনেকের খালাস দিয়েছে? দেখেন, মৃত্যুদণ্ড যাদের হয়েছে, অনেক আহ, বিচারের মাধ্যমে, অনেক তদন্তের মাধ্যমে সেগুলো হয়েছে, এবং সেগুলো আহ, বিচারে আমরা হস্তক্ষেপ করিনি, এবং ওটা আমাদের হুম। হস্তক্ষেপ করার কোনো ক্ষমতাও দেওয়া হয়নি। কাজে এগুলোর হুম। বিচারই এভাবে চলবে। সাবজুডিস যেগুলো আছে সেগুলো সেভাবেই হবে। অ্যাপিলেট ডিভিশনে আছে সেগুলো সুপ্রিম কোর্টে, সেখানে তারা যারা মাননীয় বিচারকরা আছেন তারা দেখবেন। আর এখন যাদেরকে আমরা নতুন করে নিয়ে আসলাম, নতুন করে আমরা কিন্তু পুরনো কাউকে এখানে ওইভাবে নিয়ে আসি, পুরনো কেউ নাই এখানে। যাদের বিচার হচ্ছে, এটা সৈনিকদের বিচার হচ্ছে। মানে সৈনিক বলতে আমি ডিএডি পর্যন্ত বলছি আর কি। মানে এদের এদের বিচার হচ্ছে, জেসিও লেভেলের বিচার হচ্ছে।
কিন্তু আমরা যাদেরকে নিয়ে আসি এরা কিন্তু বিচারের আওতার বাইরে ছিল। এদের বিচার যদি আপনি না করেন তাহলে তো এদেরই তো বিদ্রোহ দমন করার কথা ছিল, করেন? এদেরই তো বিদ্রোহ দমন করার কথা ছিল। ধরলাম আমি শেষ কথা বলতে চাই, ধরলাম ষড়যন্ত্র ছিল, কিন্তু আমাদের আর্মি যদি সেখানে গিয়ে অপারেশন করতো তাহলে তো সব ষড়যন্ত্র প্রসাদ হয়ে যেত, যেত কিনা আপনি বলেন আমাকে? রাইট। আর্মি তো সেখানে যায়নি। তো এই আর্মি যদি ভবিষ্যতে এইভাবে দাঁড়িয়ে থাকে, আপনার স্বাধীনতা কি করে থাকবে? আপনি কেউ নিশ্চিন্ত হবেন কি করে? কি করে আপনি ঘুমাবেন? কি করে আমি আমার সন্তানদেরকে, তাদের সন্তানদেরকে, তাদের যে প্রয়োজনীয় তাদেরকে আমি কি করে এসুরেন্স দেবো যে এই দেশ তোমাদের নিরাপত্তা দেবে, তোমরা আরামে ঘুমাতে পারবা, তোমাদের স্বাধীনতা স্বাধীনতা রক্ষিত হবে, দিতে পারবো? এটা নির্ভর করছে এই সরকারের উপরে বা পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের উপরে। বাট এই সরকারকে শুরু করতেই হবে। এটা জাতীয় দাবি, এই দাবিকে উপেক্ষা করার কোনো স্কোপ, কোনো অবকাশ এই সরকারেরও নাই এবং পরবর্তী যে সরকার হবে তারও নাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় দীর্ঘ 11 মাস পর স্যার আপনার সাথে দেখা হয়েছে। এর আগে আপনি রীতিমতো ফেস দ্য পিপলে এসে রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে আপনি বিশ্লেষণ করতেন, কথা বলতেন। এরপর আপনাকে আমরা প্রায় 11 মাসের মতো পাইনি। 11 মাস পর আপনি আপনার এই তদন্ত নিয়ে সবার সামনে আবার হাজির হয়েছেন। আশা করি আপনাকে সামনের সময়গুলোতে রীতিমতো পাবো, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করতে চাচ্ছি, যদি কোনো কিছু বলবেন না থাকে স্যার। না, অনেক ধন্যবাদ যারা আমাদের বক্তব্য শুনলেন ধৈর্য ধরে। আপনারা আমার বক্তব্যকে চুলচেরা বিশ্লেষণ করবেন এবং একটা আবেদন আমি রাখতে চাই, যেহেতু এটা বিডিআর তদন্ত চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আমার প্রথম বক্তব্য। এই বক্তব্য অতীব গুরুত্বপূর্ণ দেশের জন্য, দেশের সরকারের জন্য, যারা এই বিষয়গুলোকে বিচারের আওতায় নিয়ে আসবেন, যারা এই তদন্ত প্রতিবেদনগুলোকে রিভিউ করবেন, সবার জন্য আমার এই বক্তব্য অতীব গুরুত্বপূর্ণ একটা দলিল। এবং আমি আশা করব তারা যখন এই কাজগুলোতে হাত দেবেন তখন আমার এই বক্তব্যকে নিশ্চয়ই তারা শুনবেন এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবে। কেননা এর সঙ্গে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত। জড়িত ভবিষ্যতে আমাদের স্বাধীনতা থাকবে কি থাকবে না, এটা তার সঙ্গে জড়িত। আমার এই বক্তব্যকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। এটা 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 আমার সৌভাগ্য যে আমি এই দায়িত্ব পেয়েছিলাম বলে আজকে এই কথাটা আমি বলতে পারছি। আমি নিজেকে অত গুরুত্বপূর্ণ মনে করি না, কিন্তু এই চেয়ার আমাকে গুরুত্বপূর্ণ করেছে এবং সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে সরকারের মাধ্যমে, আমি পেয়েছি এবং আমি চেষ্টা করেছি। আমার কমিশনের যারা সদস্য তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন। আমরা শেষের দিকে রাত্রে 12টা পর্যন্ত অফিস করেছি, শুধু তদন্ত রিপোর্ট মানে তাড়াতাড়ি এটাকে জমা দেওয়ার জন্য, যাতে করে এটা সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে। কারণ সামনে ইলেকশন ফেব্রুয়ারি মাসের দিকে যদি হয়, তাহলে এটা তো ডিসেম্বর মাস চলছে, জানুয়ারি মাস আছে, এই 2 মাসের মধ্যেই যেন এটা শেপে আসতে পারবে। সেই জন্য আমি বলবো যে এটা খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা যায়, ততই মঙ্গল। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রথম তদন্ত কমিশন প্রকাশের পর, তদন্ত রিপোর্ট প্রকাশের পর যারা মেজর জেনারেল এলিম ফজলুর রহমান ফেস দ্য পিপলকে তিনি প্রকাশ্যে এই সাক্ষাৎকারটি দিয়েছেন এবং এটি একটি দলিল হিসেবে থাকবে সামনের সময়ে। প্রিয় দর্শক যারা দেখছেন তারাও নিজেদের টাইম লাইনে এটিকে রেখে দিবেন। আশা করি অন্যরাও দেখে বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবে এবং আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে জনাব এলিম ফজলুর রহমানকে পাবো, এই আশা ব্যক্ত এখানে শেষ করছি। ভালো থাকবেন জনাব মেজর জেনারেল এলিম ফজলুর রহমান। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসসালাম।